তো আমরা আসলে এখান থেকেই আর কি এখান থেকে এইচটিএমএলটা দেখবো, এবং যখন আমি আর কি এবং এইচটিএমএল শেখার পরে সিএসএস শেখার পরে এরকম সাইট বা এর থেকে ভালো বেটার সাইট আমরা নিজেরা আর কি করে সেটা দেখব। তো এইচটিএমএলকে আমি অনেকগুলো চ্যাপ্টারে ভাগ করছি। তো এখানে আমি 24টার মতো চ্যাপ্টার রাখছি। মোটামুটি আমি এখান থেকেই করাবো। এখানে যা দেখতেছেন এগুলোই এনাফ, এবং যদি বলি তো একদিনে শেষ করা মানে সম্ভব, কিন্তু অনেকে বুঝবে না, যার কারণে আমি 3টা 4টা ক্লাস নিব এর উপরে। তো আমাদের প্রথম ক্লাস হলো এইচটিএমএল, আর মানে চ্যাপ্টার 1 এর গেটিং স্টার্টেড উইথ এইচটিএমএল। কিন্তু সময়ের অভাবে সবগুলো চ্যাপ্টার আমি অ্যাড করতে পারি না, হয়তো কিছু কিছু অ্যাড করছি। চ্যাপ্টার 1-এ আসলে আমরা কিছু জিনিস রাখছি যে এইচটিএমএল শিখতে গেলে কিছু জিনিস আমাদের জানা দরকার, বেসিক, যদিও আননেসেসারি বা নেসেসারি যেটাই বলেন। যে এইচটিএমএলটা আসলে কি, এইচটিএমএল এর মিনিং কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এই এইচটিএমএলটা মূলত আমাদের আমরা যে ওয়েবসাইটগুলো ডিজাইন করি, সাপোজ এই যেটা আমার যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, এখানে যে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন, এই কন্টেন্টগুলো শো করানোর জন্য, মানে শো করানোর জন্যই মূলত এইচটিএমএলটা মানে মার্কআপ করে। মার্ক মানে তো আমরা বুঝি যে কোনো কিছু মার্ক করা। তো এখানে আমি যে কন্টেন্টগুলো এখানে রাখছি বা মার্ক করছি, এটাই মূলত এইচটিএমএল এর কাজ। এইচটিএমএল জাস্ট ব্রাউজারে লোড হয়ে জাস্ট হলো একটা কি বলে স্ট্রাকচার দেয়। এইচটিএমএল জাস্ট হলো স্ট্রাকচার দেয়। তো এটা আসলে কি কি কাজে ব্যবহার করা হয়? ওয়েব পেজ তৈরি করার জন্য। তারপর এই যে এখানে বলছে যে স্ট্রাকচার অফ ওয়েব পেজ, একটা ওয়েব পেজের মানে স্ট্রাকচার ডেসক্রাইব করে। এখানে অনেক কিছু আছে, আমি আসলে ওইভাবে ওইখানে বলতেছি না। আবার এবার দেখেন এইচটিএমএল এর অনেকগুলো ট্যাগ আছে। এইচটিএমএল এর অনেকগুলো ট্যাগ এবং এলিমেন্ট, এই দুটা জিনিস কিন্তু আমাদের ক্লিয়ার হওয়া লাগবে। ট্যাগ কি এবং এলিমেন্ট কি? আচ্ছা, আমরা তাহলে সরাসরি এবার এডিটরে চলে যাই। আর এডিটর হিসেবে সবাই আসলে সাজেস্ট করে যারা একদম বিগিনার তাদের জন্য নোটপ্যাড। কিন্তু আমি যেটা বলবো আসলে নোটপ্যাড হলো ওল্ড। ওল্ড বলতে আসলে এইসব নোটপ্যাড দিয়ে শিখে এখন ওইভাবে বেশি দূর আগানো পসিবল না। আমাদের আসলে আরও অ্যাডভান্স এডিটর ইউজ করা ভালো। তবে বিগিনার যারা একদম জিরো লেভেলে আছে তাদের জন্য নোটপ্যাড হলো ভালো জিনিস, কারণ নোটপ্যাডে কোনো সাজেশন দেবে না, সব কিছু হাতে করে করে করতে হবে। যাই হোক, আমি ক্লোজ করতে গেলে অনেক সময় লাগবে, আমি একটা খুলি। যেমন এখানে দেখেন যে ট্যাগ কি এবং এলিমেন্ট কি, এই দুটা জিনিস একটু ক্লিয়ার হয়ে। আমরা যখন মনে করেন যে এইচটিএমএল এর একটা এলিমেন্ট আছে পি, বা আমরা যখন এই পি কে যখন এইচটিএমএল মানে এইচটিএমএল ফরম্যাটে যখন লিখি, তখন আমরা কিন্তু লিখি এইভাবে। আমি পরে সব কিছু ডিটেলস বলবো, জাস্ট ট্যাগ এলিমেন্টটা বোঝাচ্ছি বা কিভাবে কি হচ্ছে সেটা বোঝাচ্ছি। এই দেখেন, ওই একটা জিনিস আর এই একটা জিনিস, আমি কিন্তু একই পি দুইভাবে লিখছি। একই পিকে আমি দুইভাবে রিপ্রেজেন্ট করছি। এই যে মানে অ্যাঙ্গেল ব্র্যাকেট ছাড়া যেটা লিখছি এইটাকে বলা হয় এইচটিএমএল এলিমেন্ট, মানে এগুলোকে বলা হয় এলিমেন্ট। আর যখন আমি আহ, এই পিকে যখন অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভেতরে দিয়ে দেবো, তখন এইটাকে বলবো আমরা ট্যাগ। তো যেটা বলছি যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করার জন্য বা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজকে বোঝার জন্য তার নির্দিষ্ট কিছু সিনট্যাক্স আছে, এবং ওই ল্যাঙ্গুয়েজের জন্য ওই সিনট্যাক্সগুলো আমাদের জানা লাগবে, জাস্ট মুখস্থ করা লাগবে না। আসলে যদি মুখস্থ করেন তা অনেক মুখস্থ করতে হবে, কারণ হলো মুখস্থর কোনো শেষ নাই। আর এখন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে মনে করেন যে মুখস্থর কোনো প্রয়োজনই নাই। আপনি শুধু হলো জানবেন যে কোনটা কি হচ্ছে না হচ্ছে, বা মানে জাস্ট হলো আইডিয়া নেবেন। আর সব কিছু ওই মানে আপনার হলো কি বলে গুগলে আছে, এআই কে বললে এআই আপনার করে দিবে, আপনার শুধু জানা লাগবে। তো আমরা তাহলে শুরু করি একদম প্রথম থেকে। মনে করেন আমি প্রথমে একটা ফাইল ওপেন করব। আমি ব্রাউজারে কোনো কিছু দেখাতে গেলে আমাকে প্রথমে একটা ফাইল নিতে হবে। যেমন আমি এই যে পেজটা এখানে কন্টেন্ট এখানে দেখাচ্ছি, এটার জন্য আমার একটা ফাইল আছে। সেই ফাইলটা কি, আমরা মনে করেন এখানে প্রথমে ডেমো আমাদের যে ক্লাসের জন্য আমি একটা ফাইল এখানে নেই, সেভ দিলাম। এটা এটা তাহলে কি ফাইল হলো? টেক্সট ফাইল। এখন ব্রাউজার কিন্তু আমার এই টেক্সট ফাইল বুঝবে না। কেমনে বুঝবে না? যদি আমি এর ভেতরে লিখি, আসতেছে, দেখেন এর ভেতরে যদি আমি বলি যে দিস ইজ এ
টেক্সট ফাইল। তাহলে একে কিন্তু আসলে ব্রাউজারে রেন্ডার করানোর কোনো উপায় নেই, কারণ এটা হলো একটা টেক্সট ফাইল। একে আপনি কিভাবে রেন্ডার করাবেন? এখানে আমরা চলে আসি, এখানে যদি আমি ওপেন উইথ দেই, এই দেখেন এখানে যখন আমি ওপেন উইথে যখন আমি মাউসটা ধরছি, তখন এখানে দেখেন এখানে কয়েকটা সফটওয়্যার বা সফটওয়্যারের নাম দেখাচ্ছে, এখানে কিন্তু কোনো ব্রাউজার দেখাচ্ছে না। বা এখানে যদি চুজ অ্যানাদার অ্যাপেও দেই, এবার এখান থেকে যদি আমি এতে যাই, দেখেন এখানে কিন্তু ফাইলের ভেতরের যে কন্টেন্ট এখানে কিন্তু দেখাইছে টেক্সট ফাইলের, কিন্তু এখান থেকে এবার পেজ সোর্সে যান, ভিউ পেজ সোর্স করবেন, কিছু আসছে? ভিউ পেজ সোর্স করে কিছু পাইছেন এখানে? দেখেন এখানে যেটা যেটা ছিল ভিউ পেজ সোর্স যখন আমি করছি, সেম সেই জিনিসটাই কিন্তু আমি এখানে পাই, আবার কিন্তু পাচ্ছি। এখানে দেখেন ভিউ সোর্স ফাইল, অর্থাৎ আমাকে যে সোর্স ফাইল সেটাইও রিটার্ন করতেছে। কিন্তু আমি যে ওয়েবসাইটটা এখানে বানাইছি আর কি ডেমো, একে যদি আমি একটু পেজ সোর্স করি, দেখেন তো কি পাইছেন? এই যে দেখেন ডিফারেন্সটা বুঝতে হবে। দেখেন আমার এই যে সাইটটা, এখান থেকে যখন আমি ভিউ পেজ সোর্স করতেছি, তখন দেখেন এই সাইটের ভেতরে আমি যে এইচটিএমএল এর যে ট্যাগগুলো ইউজ করছি সব আপনি দেখতে পাচ্ছেন। শুধু কি আমার এই সাইট বলে কথা না, আপনি যে কোনো সাইটে যেয়ে ভিউ পেজ সোর্স করলে আপনি এখানে কি পেজ সোর্স নাই? সিলেকশন, ও সরি, ওখানে সিলেকশন করা ছিল পেজ সোর্স। এই যে প্রত্যেকটা সাইটে যেয়ে পেজ সোর্স করলে, এই যে তারা যে ওই পেজটাকে যেভাবে মানে এইচটিএমএল কে দিয়ে স্ট্রাকচার করছে, সেই এইচটিএমএল গুলো আপনি পাবেন। যে যখন কোনো এইচটিএমএল দিয়ে লেখা কোনো কিছুকে, এইচটিএমএল দিয়ে লেখা কোনো মানে কোনো পেজকে বা কোনো ফাইলকে যখন আমরা পেজ সোর্স করছি, তখন এই যে পেজটা, এই পেজের যে এইচটিএমএলটা সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি। মানে ওই এইচটিএমএল গুলো দিয়েই কিন্তু আমি এখানে স্ট্রাকচার করছি, মানে এই পেজটা সাজাইছি যে এইভাবে এইভাবে, এইটার পরে এইটা, এইটার পরে এইটা, এইভাবে হবে। ঠিক এই কাজটা আমি করছি। আচ্ছা, এখানে যে এবার আমি আরেকটু চেঞ্জ করে আসি। ট্যাগের কথা বললাম না, পি ট্যাগটা, এখানে এইটাকে আমি পি ট্যাগের ভিতরে দিয়ে দেই। এবার আমি ফাইলটা সেভ দিলাম, সেভ দিলে কি এখানে কাজ হবে আল্লাহ জানে। দাঁড়ান দেখি। হ্যাঁ, এটা হলো মেন ফাইল। এই দেখেন কি হয়েছে, এখানে পি ট্যাগ দিয়ে আমি এই টেক্সট ফাইলের ভিতরে যা দেব, পি ট্যাগ বলে না, এইচটিএমএল এর যে কোনো ট্যাগ দিয়ে এই টেক্সট ডট টিএক্সটি ফাইলের ভিতরে যা দিব, আমি কিন্তু ব্রাউজারে হুবহু সেটাই পাবো। আমি কিন্তু, কারণ টেক্সট ফাইলকে ব্রাউজার রেন্ডার করতে পারে না। আমার এখানে যেমন এই ফাইলটার এই এইচটিএমএল দিয়ে লেখা, সেই এইচটিএমএলটাকে রেন্ডার করে সুন্দর করে সে কিন্তু তার কন্টেন্টগুলোকে শো করছে, কিন্তু কোনো টেক্সট ফাইলের কন্টেন্টগুলোকে সে কিন্তু ওয়েব ব্রাউজার শো করতে পারে না। তাহলে এখানে সমস্যাটা কি হলো? আমরা কিন্তু টেক্সট ফাইল দিয়ে কিন্তু আসলে মানে এইচটিএমএল কে রেন্ডার করাতে পারবো না ব্রাউজারে। ব্রাউজার টেক্সট ফাইল চিনে না, চিনে বলতে ও রেন্ডার করে, কিন্তু ওর ভেতরে যা আছে সেটাই রেন্ডার করে, ও আসলে এইচটিএমএল কে রেন্ডার করতে পারে না। ও পি যে একটা ট্যাগ, এইটাও বোঝে না। তাহলে আমাদের কি করতে হবে? এখানে প্রথম কাজ হলো, আমাদের এইচটিএমএল নিয়ে কাজ করতে গেলে, প্রথম কাজ বা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদেরকে প্রথম কাজই হলো এই ফাইলের মানে এক্সটেনশনটাকে আমাদেরকে রিনেম করতে হবে। কি দিয়ে রিনেম করব? প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের নিজস্ব এক্সটেনশন আছে। যেমন যখন সি প্রোগ্রামিং করি ডট সি, সি প্লাস প্লাসের ডট সিপিপি, তারপর জাভাতে ডট জাভা, জাভা স্ক্রিপ্টে জেএস, পিএইচপিতে ডট পিএইচপি। তো আমরা যখন এইচটিএমএল করব, আমাদেরও এই এইচটিএমএল এর এক্সটেনশন হলো এইচটিএমএল। এবার সেভ দেই, এবং তারপর একটা এখানে চেঞ্জ আসবে। এখানে দেখেন এখন ডকুমেন্টের আইকন দেখাচ্ছে, এই যে বাম সাইডে এই যে কার্সর যেখানে, এটা হলো ডকুমেন্টের আইকনটা এখানে, এগুলো আস্তে আস্তে চিনে যাবেন। যখন আমি সেভ দিব, দেখেন এখানে আমার কি করছে, দেখেন কি হয়েছে, এটা হলো মজিলা ফায়ারফক্সের আইকন চলে আসছে। অর্থাৎ এই ফাইলটা মজিলা ফায়ারফক্স এখন রেন্ডার করতে পারবে, কারণ মজিলা ফায়ারফক্স যেহেতু একটা ব্রাউজার, শুধু মজিলা না, যে কোনো ব্রাউজারে রেন্ডার করতে পারবে। তো আমার যেহেতু ডিফল্ট সেট করা আছে, এই জন্য এটা সরাসরি পাইছে। আপনাদের হয়তো এখানে এইচটিএমএল থাকার পরেও পাবে না, বা অনেকের দেখবেন এইখানে যে আসলে যখন আপনি ফাইল নেমের ডট দিয়ে এইচটিএমএল দিবেন, বা ডট টিএক্সটি, ডট সিএসভি, ডট যেটাই দেন, অনেকের কিন্তু ফাইল নেমের পরে এক্সটেনশন শো করে না, অর্থাৎ ফাইল হিডেন থাকে। বা টাইপের, এখানে এইটা আসলে কি টাইপের ফাইল, এই দেখেন এখানে সাথে সাথে কিন্তু দেখাচ্ছে ফায়ারফক্স এইচটিএমএল ডকুমেন্ট। আর যখন টেক্সট ফাইল দিছিলাম তখন কিন্তু
কি দেখাইছিল আমি দেখাইতে বলতে ভুলে গেছি। সাপোজ হলো টেস্ট, এই দেখেন আসলে লেখার দরকার না, এখানে দেখাই দিছে টেক্সট ডকুমেন্ট। তো যে যে ফাইলের যেমন এক্সটেনশন টাইপও কিন্তু তাই, কিন্তু আপনারা এটা হয়তো না শো করতে পারে আপনাদের অনেকের, যারা হয়তো বুঝবেন না, আপনাদের হয়তো আপনার পিসিতে এগুলো অফ করা আছে, এখান থেকে আর কি সেটিংস, এখানে একটু ঘাটাঘাটি করলে পাবেন এই ভিউ অপশন থেকে ডিটেলস, বা এখান থেকে হিডেন ফাইল আইটেম টাইটেম এগুলো করে দিলে আপনি এগুলো পেয়ে যাবেন। কথা বুঝছেন? এইবার দেখেন তাহলে এই ফাইলের ভিতরে এই যে ক্লাস 1.htmlটা আগে ছিল টেক্সট ফাইল, আর টেক্সট ফাইলের এটা করছে, আর টেক্সট ফাইলের ভিতরে আমরা আগে কি লিখছিলাম ওটা এখন করবে না। টেক্সট ফাইলের ভেতরে আগে কিন্তু আমরা হলো করছিলাম যে পি ট্যাগ দিয়ে এরকম একটা লেখা আমরা দিছিলাম, দিস ইজ এ সাপোজ পি ট্যাগ দিলাম। তো ও কিন্তু হুবহু সেটাই দিছিল, কিন্তু এখন তো আমরা টেক্সট ফাইল না, এখন হলো এইচটিএমএল ফাইল। এখন এইটাকে ব্রাউজারে কিভাবে ওপেন করবেন? ওপেন তো ইনশাল্লাহ করতে পারবেন হয়তো সবাই। ডাবল ক্লিক করলে, আমার যেহেতু এখানে সরাসরি ব্রাউজারকে ডিটেক্ট করছে, ডাবল ক্লিক দিলে আমার ডিফল্ট ব্রাউজার ওপেন হবে, আপনাদেরও হবে। আর যদি আপনার পছন্দ মতো ব্রাউজার ওপেন করতে চান তাহলে ওপেন উইথ, এখান থেকে আপনার যে কোনো ব্রাউজারে সিলেক্ট করলে সেই ব্রাউজারে আপনি আর কি পেয়ে যাবেন। তো আমি যেহেতু ফায়ারফক্সেই কাজ করতেছি, আমি ডাবল ক্লিক দিলে আমার এটা সরাসরি ফায়ারফক্সে চলে আসছে। এই যে দেখেন, এখন এখন দেখেন এর ভিতরে পি ট্যাগ নাই। একটু আগে কিন্তু যখন আমরা দেখছি, এই যে যখন টিএক্সটি ছিল পি ট্যাগ ছিল, কারণ ও পি যে একটা এইচটিএমএল এর ট্যাগ, এটাই ও আসলে বুঝতে পারতো না, মানে ব্রাউজার এটাই ও মানে রেন্ডার করতে পারতো না, ও যা ছিল সেটাই দিয়ে দিছে। কিন্তু যখন ওইটাকে এইচটিএমএল এক্সটেনশন দিয়ে দিছি, তখন দেখেন যেখানে আমার পি আর নাই, এখন এ জাস্ট ওর কন্টেন্টটা শো করছে। ট্যাগ আসলে ট্যাগ কি করে? ট্যাগ ট্যাগ কয়েক প্রকার আছে। একটা হলো সেলফ ক্লোজিং ট্যাগ, তারপরে হলো মানে তার কোনো ইন্ডিং আর কি নাই। আর হলো আর কয়েকটা ট্যাগের নাম আছে, আমি সামনে বলবো, আমার এই মুহূর্তে মনে নেই, সামনে ইনশাল্লাহ বলবো। তো ট্যাগ আসলে তার কন্টেন্টগুলোকে শো করে। তো করে ফাইল অনেকভাবেই ওপেন করা যায়। তো এখান থেকে যদি আমি ওপেন করি, তাও হলো ওপেন করতে পারবো। এই যে ওপেন উইথ থেকে গেলে এই যে সরাসরি ভিএস কোডে ওপেন করতে পারবো, আবার দেখা যাচ্ছে সিলেক্ট করেও নিতে পারবো। তো দেখাই একটা, এই যে আমার কিন্তু এখানে ফাইলটা চলে আসছে। তো আমি আসলে ফোল্ডার সহ নিতে চাচ্ছি, এই ফোল্ডারটাই আমি নিতে চাচ্ছি, কারণ এখানে এবার আমি ভিএস কোড থেকে কিভাবে নিয়ে আসা যায় সেটা আমি দেখাচ্ছি। এটা কেটে দিলাম, ফাইলে যাবেন, সবগুলো এগুলো সবাই পারবেন ইনশাল্লাহ। এই যে ওপেন ফোল্ডারে যাই, আমরা তো ফাইল ওপেন করব না, ফোল্ডার ওপেন করব ডিরেক্ট, কারণ এখানে মাল্টিপুল। এই যে ক্লাস 1, এটাই তো নাকি আল্লাহ, ফাইল দেখাচ্ছে না কেন? হ্যাঁ, এই যে চলে আসছে। যাই হোক, আমি এটা ডিলিট করে দিই, এটা আমার লাগবে না, ফাওয়ার রেখে লাভ নাই। এবার আমাদের তো মনে করেন একটা প্রজেক্টে বা একটা কাজে তো একটা ফাইল থাকে না, অনেকগুলো ফাইল থাকে। তো যার কারণে আমরা ফোল্ডার সহ ওই প্রজেক্টের ফোল্ডার সবাই ওপেন করব। কি দেখতে পাচ্ছেন এই পর্যন্ত? ফাইলটা ওপেন করতেছি। এবার দেখেন, আমরা কিন্তু আসলে মানে প্রথম দিন বলে একটু সময় নিয়ে বেসিক স্ট্রাকচারটা শেখাই, মানে করতেছি। পরবর্তীতে দেখা যাচ্ছে আমরা কিন্তু খুব দ্রুত করাবো ইনশাল্লাহ। তো এ পর্যন্ত কিন্তু আমরা সবাই বুঝতে পারছি যে এই এই যে পি ট্যাগটা লিখছি, পি ট্যাগ কিন্তু ব্রাউজার রেন্ডার করতে পারছে ঠিক মতো। এখন আমাদের কাজের সুবিধার জন্য আমি আর কি একই সাথে কাজ করব এবং একই সাথে ওইটা আর কি আমরা আউটপুট দেখবো, এই জন্য আমি এটাকে ভাগ করে নিচ্ছি, বুঝছেন? সরি, হবে কি না বুঝতেছি না, আমার তো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন দুইটা, হ্যালো, দেখতে পাচ্ছেন জি সবাই? জি ভাইয়া। হ্যাঁ, কারণ কি হ্যাঁ আমি ভাইয়া, এটা দেখা করলাম, যাইতেছে ভাইয়া। হ্যাঁ আমি এটা করলাম, হ্যাঁ, দেখেন ক্লিয়ার তাহলে আসতেছে। এইখানে
এইখানে করে এসে এখানে সেভ দিয়ে যে আপনি দেখবেন, বুঝছেন, ওইটা করার থেকে আমি এখানে কাজ করব সরাসরি। এখানে যখনই সেভ দেবো কন্ট্রোল এস চিপে, তখন সাথে সাথে এখানে আর কি রেন্ডার হয়ে যাবে। তো এইটা কিভাবে করব, তো একটা দেখালাম যে এখানে আপনি একটা কাজ করলেন, এখানে আমরা আরেকটা ট্যাগ লিখি এইসন। আমি প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে এই দেখেন, আমার কিন্তু এই ব্রাউজারে কিন্তু এআই কি বলে কোপাইলট ইনস্টল করা, মানে মানে কোপাইলটের অ্যাক্সেস আছে, বুঝছেন। তো আমি কোনো কিছু লিখতে গেলেও আমাকে সাথে সাথে সাজেশন দিয়ে দেয়। তো আমি সাজেশন ইউজ করতেছি, পরে হাতে লিখতেছি, কারণ আমরা সাজেশন ইউজ করব কারণ হলো দ্রুত কাজ করার জন্য। আপনারা হাতে করেন, আর নইলে ওইভাবে করতে গেলে তো বহুত সময় লাগবে। দিস ইজ হেডিং ওয়ান। হোক, দেখেন এখানে কন্ট্রোল এস চিপে কিন্তু ফাইলটা কিন্তু এখন আনসেভ, কারণ এখানে এই যে এখানে যে কিছু মডিফাই হয়েছে সেটা এই চিহ্ন দ্বারা বুঝতে পারতেছেন। এখানে যে ফাইলটা মডিফাই হয়েছে, যখন আমি কন্ট্রোল এস চিপে সেভ দিব তখন ওইটা চলে গেছে, মানে ফাইলটা সেভ হয়েছে। এই দেখেন এআই কিন্তু কোপাইলট কিন্তু আমাকে সাজেশন H2 আর একটা দিয়ে দিছে, আমি এটা এখন নিচ্ছি না আপাতত। কিন্তু এখানে কোনো চেঞ্জ আসে নাই, আমি এখানে সেভ করছি, এখানে চেঞ্জ আসে নাই। তাহলে চেঞ্জ আসবে কিভাবে, যখন আমি এখানে রিলোড দিব, রিলোড দিলে চেঞ্জ আসছে। কিন্তু এই একটা অপশন যে আপনি কোনো ফাইলে কোনো কাজ করে সেভ করে রিলোড দিলে ব্রাউজারে এটা দেখাবে। এর থেকে আরও স্মার্টার ওয়ে আছে, সেইটা আমি এবার দেখাবো, ওইটাই আমি কাজ করব। তো কিভাবে দেখেন, এই ভিএস কোডের একটা এক্সটেনশন আছে লাইভ সার্ভার, একটা এক্সটেনশন আছে লাইভ সার্ভার নামে। আমি প্রথম ক্লাসে সব দেখাই দিচ্ছি, পরে দেখাতাম, কিন্তু না, আমি চাই যে প্রথম থেকে ভালোভাবে শেখেন, কারণ ওইসব ওই মনে করেন যে ইয়ে করার সময় নাই। এই যে লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা ইনস্টল করলে কি হবে, আমরা কিছু ফ্যাসিলিটিস পাবো। কি ফ্যাসিলিটিস পাবো, এই যে ভিএস কোডের নিচে দেখেন আমার এখানে ইনস্টল করা আছে বলে এই যে গো লাইভ নামে একটা কথা আছে একদম ভিএস কোডের নিচে রাইট সাইডে, এই যে আমার কার্সর এখানে 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 বলতেছে কি ক্লিক টু রান লাইভ সার্ভার। যখন আমি গো লাইভে ক্লিক দিব তখন এই ফাইলটার এখন এক্সটেনশন কি আছে, এখানে যে ফাইল পাথ কি আছে দেখেন, আমার ই ড্রাইভে এটা কি একটা ফাইল, ফাইলের পরে আমার কি আছে, পাথ আছে, ফাইলের পাথ। ই ড্রাইভের এই ফোল্ডার ওই ফোল্ডার করে করে দেখেন যেখানে এই যে ফোল্ডারের দিয়ে ফাইলটা জাস্ট ফাইলটার লোকেশন দেওয়া আছে। কিন্তু আমি যখন এইখানে গো লাইভে যাব তখন একটা ইউআরএলও জেনারেট করে আমাকে দিয়ে দিবে। এই দেখেন, এই যে দেখছেন, এখন কিন্তু আর ফাইলের পাথ না, এখন এই কি বলে ভিএস কোড আমার এই যে এখানে এখন দেখেন পোর্ট দিয়ে দিছে, এখন এই পোর্টে রান হচ্ছে। কারণ প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু ডোমেইন থাকে, পোর্ট থাকে, এগুলো দিয়ে কিন্তু আমরা অ্যাক্সেস করি। ঠিক ওই ফরম্যাটে আমাকে দিয়ে দিয়েছে এই 127.0.0.1। এইটা কি, এটা হলো মনে করেন যে ডোমেন বা লোকাল হোস্ট, এটাকে বলা হয় লোকাল হোস্ট। আর এরপরে যে 5500 এটা হলো পোর্ট, আর তারপরে class1.html হলো আমার ফাইলের নেম। তো এভাবে ওপেন করলাম, মানে এইভাবে কাজটা করলাম কি জন্য, কারণ হলো আমি এখানে কাজ করব, সেভ দিব, এখানে এসে রিলোড দিব না, এখানে সেন্সটা চলে আসবে। যেমন দেখেন আমি এখান থেকে এখানে আসি, ভিএস কোড আমাকে এই স্টোরে দিয়ে দিয়েছে, আমি এটা নিয়ে নিছি অ্যাকসেপ্ট করে। এইবার আমি সেভ দেব, আসে নাই, তাহলে কেটে দিতে হবে, কারণ সেভ দিলেই চলে আসার কথা। সেভ দিলেই চলে H3টা দিছে, তাহলে H3, আচ্ছা আমি আবার দেই, বুঝছেন, কারণ এটা সেভ দিলেই চলে আসবে। কেন যেন কেন জানি হলো না। আচ্ছা H3, তাহলে H4 নিয়ে নেই, হ্যাঁ H4। এই দেখেন আমি সেভ দিলে আশা করা যায় চলে আসবে, আসতেছে না কেন বুঝলাম না তো। লাইভ রিলোড ইজ নট পসিবল উইথাউট, ও আচ্ছা এই দেখেন এখানে সুন্দর একটা কথা বলছে, এইটা কি দেখতে পাচ্ছেন, কেন আসতেছে না, আমার এখানে সেভ করলে কেন আসতেছে না আমি কিন্তু বুঝতে পারি নাই, কিন্তু এ কিন্তু সাজেশন দিয়ে দিয়েছে। ওই যে বললাম না, আমরা এখন স্মার্ট কোড এডিটর ইউজ করব যেন আমরা সহজে আর কি সবকিছু কাজ সহজে ইজিলি করতে পারি। আমার কিন্তু এটা আসলে মাথায় আসতেছিল না যে কেন আসতেছে না, এখানেও বলে দিছে দেখেন। আর আমরা শোনেন, কাজ করতে গেলে কিন্তু প্রচুর ইরর পাবেন, বাগ আসবে, ভয় পাওয়ার কোনো দরকার নাই। প্রত্যেকটা ইররের একটা সলিউশন আছে এবং একটা মিনিংফুল মানে মিনিং আছে, মানে মিনিংফুল মিনিং আর কি, যেটা বলি আর কি, যেটা আমরা সহজে বুঝতে পারি। আর যারা নতুন আসেন তারা হয়তো একটু বুঝতে লেট হবে, কিন্তু ভয় পাওয়ার দরকার নেই। এখানে বলতেছে দেখেন, লাইভ রিলোড ইজ নট পসিবল উইথআউট এ হেড অর বডি ট্যাগ। অর্থাৎ আমি বললাম, প্রথমেই বলছি যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা স্ট্রাকচার আছে। আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজেরও যেমন আছে, ঠিক কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ,
ব্রাউজার যেটাই বলেন প্রত্যেকটার একটা নির্দিষ্ট কিছু সিনট্যাক্স আছে। আমরা এখানে যে লিখছি এগুলো এইচটিএমএল ট্যাগ ঠিকই আছে, ব্রাউজার আইডেন্টিফাই করছে এইচটিএমএল ট্যাগ ফাইল এক্সটেনশন থেকে, কিন্তু কিন্তু এটা আসলে এইচটিএমএল ফরম্যাটে আমাদের লেখা হয় নাই বা ওর স্ট্যান্ডার্ড ফলো করা হয় নাই। যেমন এখানে যদি আবার আমরা পেজ সোর্সে যাই, এই পেজ সোর্সটা এটা কেটে দেই, এটা আমাদের লাগবে না, ইউটিউব কেটে দিলাম। উম, এই যে এটাকে আমি আবার ভিউ পেজ সোর্স করি, দেখেন এখানে পেজ সোর্স করে কিন্তু আমরা কন্টেন্ট থেকে কিন্তু কন্টেন্টের এইচটিএমএল ট্যাগ পেয়ে গেছি, ভালো কথা। কিন্তু এখানে ইরর আছে, এখানে ইরর আছে, এবং ইররটার উপর কি বলছে দেখেন, স্টার ট্যাগ সিন উইথাউট সিইং এ ডক টাইপ ফার্স্ট। অর্থাৎ এইচটিএমএল এর যে একটা স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারের প্রথম যে ট্যাগটাই থাকে সেটা হলো ডকুমেন্ট টাইপ বা ডক টাইপ, সেটাও কিন্তু ও এখানে দিয়ে দিছে, আপনারা কার্সর সরালে তো চলে যাচ্ছে, দেখেন একদম লাস্টে ডক টাইপ এইচটিএমএল যে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতর দিয়ে দিছে। এইটা না থাকার কারণে ও আসলে বুঝতেছেই না যে এটা আসলে এইচটিএমএল এর কোনো কিছু। আর HTML5 থেকে আসলে এটা ইউজ করা হয়, আর এইটা লিখলে আসলে ব্রাউজার বুঝতে পারে যে এটা আসলে HTML5 ফাইভেরই 5 দিয়ে মানে কাজ করা হচ্ছে এটা। তো এই যে ইররগুলো সব চলে যাবে, বা এখান থেকে আমরা রিলোড দিলেও যেখানে এখানে সেভ করলে এখানে আসবে, কিভাবে আসবে, আমরা এবার মূল আসলে পড়াশোনায় আমরা মূল কাজে যাচ্ছি এখন, বুঝছেন? এত সময় তো মানে বেসিক একটুখানি আইডিয়া দিলাম, এবার আমরা মূল পড়াশোনায় চলে যাচ্ছি, মানে HTML এর স্ট্রাকচারে যাচ্ছি। প্রথম দরকার আমাদের HTML এর স্ট্রাকচার। এখন HTML এর স্ট্রাকচারে এ কিন্তু আমাকে সাজেশন দিবে, আপনারা ভয় পেন না, কারণ সাজেশন কিন্তু আমাকে অটোমেটিক দিয়ে দেবে, আমি কি লিখবো, পরবর্তী লাইন কি লিখতে পারি, সে সাজেশন আমাকে দিয়ে দেবে। তো এটার জন্য HTML এর প্রথম যে কথাটা লেখা লাগে সেটা হলো ডক টাইপ। দেখেন ওর সাথে সাথে কিন্তু ডক টাইপ কাটা লিখে মানে লিখে দিয়েছে, আমি ক্লিক করে নিয়ে নিলাম এন্টার করে। তো এই আচ্ছা, আমি ফুল স্ট্রাকচারটা আগে লিখে নিই, একটা বেসিক স্ট্রাকচার আমি দাঁড় করাই নেই, তারপর আমি ব্যাখ্যা করতেছি যে কোনটা কি। ও আসলে সব সাজেশন আমাকে দিয়ে দেবে, বুঝছেন? আমি সাজেশন ইউজ করতেছি। উম, দেখছেন, আপনার কোড করতে অনেক ইজি হবে এবং আপনারা হাতে করার চেষ্টা করেন। আমি এবার আপনাদের ব্যাখ্যা করতেছি যে কোনটা কি। দেখেন, এইটা হলো একটা এইচটিএমএল এর কমপ্লিট স্ট্রাকচার, কমপ্লিট স্ট্রাকচার, মানে এর বাইরে এর এর এই যে এইচটিএমএল এর বাইরে কিছু আমাদের নাই, মানে যা লিখবো এর ভিতরে আছে অনেক কিছু, ট্যাগ ট্যাগ আছে অনেকগুলো, কিন্তু স্ট্রাকচার হলো এটাই, এইচটিএমএল এর ফাইনাল স্ট্রাকচার হলো এটাই। তো এখানে কি কি আছে সেই ব্যাখ্যা এবার আমি যাবো ইনশাল্লাহ। প্রথম যেটা বলি, আচ্ছা সেই ব্যাখ্যায় যাওয়ার আগে আমি এইবার আমি সেভ দিলে সাথে সাথে এখানে সেন্সটা পান কিনা দেখেন তো। সেভ সেভ দিলে কোথায় আছি, এবার ইনশাল্লাহ ও চলে আসবে। আমি আবার এটা এ করি, ক্লোজ করে দিই, আবার লাইভে যাই। এবার এখানে যদি আমি পি ট্যাগ আর একটা নেই, এই দেখেন সেভ দিছি সাথে সাথে চলে আসছে। এখন আমি এখানে কাজ করব, সেভ দেবো, সাথে সাথে চেঞ্জ আপনারা এখানে পাবেন, এই জন্য দুইটা স্ক্রিন এক জায়গায় করছি। তো এবার আমি প্রথমে বলি, প্রথম যে ট্যাগটা আছে ডক টাইপ এইচটিএমএল, এটার মানে কি? এটার মানে হলো এটা যে আসলে HTML5 HTML ভার্সন বোঝায়, এই যে ডক টাইপ, এই ডক টাইপ দ্বারা বোঝায় যে আসলে HTML ভার্সন, মানে ভার্সন বলতে আমরা এটা আসলে HTML5 থেকে এটা ইউজ করা হয়, এবং এটা কিন্তু কেস ইনসেনসিটিভ, বুঝতে পারছেন? কেস ইনসেনসিটিভ, কেস সেনসিটিভ আর ইনসেনসিটিভ এইগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসবে। ইনসেনসিটিভ সেনসিটিভ এগুলো তো হয়তো সবাই জানেন, যে ইনসেনসিটিভ মানে হলো আপনি এটা যে কোনোভাবে লিখলে এটা ও শো করবে, যেমন ছোট বড়, এখানে কিন্তু মানে রিকমেন্ডেড হলো ওইটা, আমি যদি এখানে ছোট হাতের সি দেই তারপরেও কিন্তু এটা হবে, এটা হলো কেস ইনসেনসিটিভ। যেমন এখানে সেভ দিলাম তাও কিন্তু সমস্যা নেই। এবার আমি একটু ভিউ পেজ সোর্স করি, এইবার দেখেন, দেখেন আগে আমাদের কিন্তু এখানে ইরর দিছিল, এখন কিছুই নাই, এবং আমার যে HTML এর যে পেজের যে কন্টেন্ট সে কিন্তু সব দিয়ে দিয়েছে, এবং এখানে অনেক এই একটা স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে দিয়েছে এক্সট্রা, এটা আসলে আমাদের এখানে নাই, এটা আমাদের এখানে নাই। এটা আসছে কোথা থেকে? এটা আসছে এই যে আমরা যে এখানে এই এই যে লাইভ সার্ভার ইউজ করতেছি না, ওদের আর কি, ওর থেকে এটা দিছে। এই যে হ্যাঁ, এই যে কোড ইনজেক্টেড বাই লাইভ সার্ভার, এইটা কিন্তু আমাদের কোড না, আমি আগেই বলতেছি এই যে স্ক্রিপ্টটা কিন্তু আমাদের কোড না,
বাকিগুলো দেখেন আমাদের এই কোডের সাথে মিলাই দেখেন আছে টাইটেল ক্লাস ওয়ান, বডি H1P, দুইটা পি, তারপর বডি HTML, ঠিক আছে, সবগুলোই আছে, কিন্তু ওইটা আমাদের না। তো ডক টাইপ দ্বারা আসলে আমরা HTML এর ভার্সনটাকে ডিফাইন করে এটা, আর এটা কেস ইনসেনসিটিভ, ছোট হাতের বড় হাতের যেটাই দেন সমস্যা না। তারপরে এখান থেকে এই যে HTML ট্যাগ, এইটা হলো মূলত মানে আমরা যে HTML এর কোডগুলো যে লিখবো সেটা মূলত শুরু হলো এই HTML দ্বারা। আর প্রত্যেকটা ম্যাক্সিমাম ট্যাগেরই শুরু আছে, শেষ আছে। আমি যেটা আগেই বলে আসছি, এই HTML এর দেখেন শুরুর ট্যাগেই শেষ ট্যাগেই, এর বাহিরে কোনো কিছু লেখা যাবে না। যা কিছু লিখবো সবের ভিতরে, এর ভিতরেও কিছু মানে কিছু সেকশন আছে যে কোথায় কোনটা লিখতে হবে। তারপর আসেন HTML এর এখানে আমরা লিখতে পারি, মনে করেন যে আমরা এখানে ল্যাঙ্গুয়েজটা ডিফাইন করে দিতে পারি, যেটা আসলে ডিফল্ট কোন ল্যাঙ্গুয়েজে, ইংলিশের যে আছে ইএন, বাংলা হলে বিএন বা এই টাইপের আর কি, ইউটি এফ যে কি বলে ইউনিকোড বা কি বলে গেছি যে ফরম্যাট আছে মানে ল্যাঙ্গুয়েজের। তো আমরা এখানে HTML ট্যাগের ভিতরে আমরা এখানে বলে দিয়েছি যে এর ল্যাঙ্গুয়েজটা হবে ইংলিশ। এগুলো আসলে ডিফল্টই থাকে, কারণ আমাদের সবই তো ইংলিশে করব। তারপর দেখেন এখানে হেড ট্যাগ আছে, হেড ট্যাগের শুরুই শেষেই। হেড ট্যাগের কাজ কি? হেডের ভিতরে যা কিছু লিখবেন এটা কিন্তু এই ব্রাউজারে কিন্তু শো করবে না, ভালো করে মনে রেখেন। এই যে কন্টেন্ট, এই আমার এই মাউস দেখেন, এইখান থেকে এই পর্যন্ত যে অংশটা আছে এটা হলো বডি, অর্থাৎ এই বডির ভিতরে যেটা যা যা লিখবো সব এর ভিতরে শো করবে। হেডের ভিতরে যা লিখবো কোনো কিছু কিন্তু এর ভিতরে শো করবে না। তাহলে হেডের কাজটা কি? হেডের কিন্তু কাজ আছে, যেমন প্রথম যে একটা এর ভিতরে আসলে আমরা মেটা ডাটা, স্টাইল বা আমাদের যত লিঙ্ক আপ বা যা কিছু আছে আমরা মূলত এই হেডের ভিতরে লিখি, যেগুলো আসলে আমাদের এই বডির ভিতরে দেখানোরও দরকার পড়ে না, মানে মার্ক আপ করার কোনো দরকার পড়ে না। মার্ক আপ যা করবো সব হলো বডির ভিতরে, আসলে স্ট্রাকচার যা দাঁড় করাবো বডির ভিতরে। আর এই স্ট্রাকচার দাঁড় করানোর জন্য আমাদের বা এসইও করার জন্য, এসইও তো নাম সবাই জানেন হয়তো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা এই সবগুলো করার জন্য হেড ট্যাগটা ইউজ করা হয়। হেডের ভিতরে আমাদের অনেক কাজ করতে হয়, আমরা আস্তে আস্তে এইগুলো জানবো। তো টাইটেলের কাজ কি? টাইটেলটা মূলত এখানে বডিতে শো করে না, টাইটেলটা শো করে এই যে প্রত্যেকটা ওয়েবসাইটে দেখেন যে ওয়েবসাইটে ভিজিট করলে এইখানে যে লেখাটা শো করে এইটা হলো টাইটেল। যেমন আমাদের ক্ষেত্রে টাইটেল দেখেন ক্লাস 1, এখানে যদি আমি টাইটেল চেঞ্জ করে দেই ডেমো টাইটেল, আমি সেভ দেই, সাথে সাথে দেখেন ওখানে চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি ভালো করে বুঝেন যে হেড ট্যাগের ভিতরে যাই লিখি না কেন সেটা কিন্তু এর ভিতরে কাজ করে না। হেড ট্যাগের ভিতরে থাকে কিছু মেটা ইনফরমেশন। মেটা ইনফরমেশন কি? মেটা ডাটা থাকে। মেটা ডাটা মানে কি? ডাটা অফ ডাটা, মানে ডাটার ডাটা। মানে এমন হয় না যে কোনো কিছুকে, কোনো একটা স্ক্রিপ্ট বা কোনো একটা টেক্সট বা কোনো কিছু আপনি লিখছেন, ওইটাকে ডেসক্রাইব করার জন্য আরও 5 লাইন বা আরও কিছু আপনি লিখে দিলেন একজনকে বোঝানোর জন্য। তাহলে ওই যে আপনি একটা লাইন লিখছেন তার ডেসক্রিপশন বা তার ডাটা বিস্তারিত যে আপনি লিখে দিলেন ওইটাকে বলা হয় ডাটা অফ ডাটা। অর্থাৎ হেডের ভিতরে আমরা মূলত মেটা ডাটাগুলোকে রাখি, যা আমাদের ওয়েবসাইটে সার্চ মানে এসইও করার জন্য বা অনেক কাজে আসলে এগুলো হেল্প করে। তো তার ভিতরে একটা ট্যাগ হলো টাইটেল। আচ্ছা, আমাদের মনে হয় সময় সম্ভবত শেষ হয়ে যাবে নাকি? জি ভাই, 5 মিনিট পর শেষ হয়ে যাবে, 4 মিনিট পর। আচ্ছা, আমরা সমস্যা নাই, আমরা ওই পর্যন্তই চলি, তারপরে আবার আবার তো এই লিঙ্কে জয়েন করলে জয়েন করা যাবে, সমস্যা নেই। এই লিংকে করা যাবে না, মেবি নতুন লিংক লাগবে। আমি এটা তো আচ্ছা গুগল ভাই, ক্যালেন্ডার থেকে দিছি, এটা তো কনস্ট্যান্ট। তাইলে করা যাবে, হ্যাঁ। আচ্ছা। আপনাদের মেইলগুলো দিলে আমি ওইখানে নোটিফিকেশন পাঠানোর মানে মিটিংয়ের আমাদের ক্লাসের আধা ঘন্টা আগে আর কি প্রত্যেকের মেইল চলে যাবে। মেইলগুলো সবাই দিয়েন পরে, তাহলে আমি ওইখানে অ্যাড করে দিব নি গেস্টে। তো ওকে যাই ভাই। হোক, তো এইখানে শুধু কি টাইটেল ট্যাগ মানে ট্যাগ থাকে না, এখানে অনেকগুলো ট্যাগ থাকে, আমরা আস্তে আস্তে জানবো। তার ভিতরে আরেকটা ট্যাগ আছে, মনে করেন যে মেটা, ও কিন্তু আমাকে সাথে সাথে সাজেশন দিয়ে দিছে মেটা ট্যাগ। তো এই মেটার কিন্তু অনেকগুলো ইউজ আছে, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে এইগুলো আসলে দেখব। আমরা কিন্তু আসলে এই চ্যাপ্টার 2 তে করাচ্ছি, মানে মূলত
এই যে চ্যাপ্টার 2 ডকুমেন্ট টাইপস, হেডিং, প্যারাগ্রাফ। আমরা আসলে এই চ্যাপ্টার আমি এখান থেকে আসলে ফলো তো করি নাই, মানে অনেক ক্লাস পাতি নেওয়া অভ্যাস না, যার কারণে ওই ফলো করে হচ্ছে না প্রথম দিন। যাই হোক, তো এখানে অনেকগুলো ট্যাগ থাকে, মানে কি কি লিখতে পারি? টাইটেল ট্যাগ লিখতে পারি। টাইটেলে ব্যবহার তো বললাম মেটা। মেটা মানে কি? মেটা ডাটা লিখতে, মানে মেটা ডাটা দিতে পারি। যেমন কি, যে মেটা ডাটার আরও কিছু ইউজ আছে। এই যে মেটা ট্যাগের, এই ট্যাগের কিছু ইউজ আছে। যেমন সাপোজ আমি যদি এখানে মনে করেন যে কোনো ওয়েবসাইটের নাম লিখে যখন আমরা, এ তো সরাসরি আমাকে এ দিয়ে দেয়, লিঙ্ক দিয়ে দেয়, ওটা ওতে ওতে লেখা যাবে না। মনে করেন কিসে যাই, মনে করেন যে পাইথন টিউটোরিয়াল, এই যে দেখেন আমি এই লেখাটা দিয়ে যখন সার্চ করছি, এইখানে যে কিছু লেখা দেখতে পাচ্ছেন, এই যে প্রত্যেকটা ওয়েবসাইটের কিছু ডেসক্রিপশন, এইটাকে বলা হয় ডেসক্রিপশন। এই যে মেটা ট্যাগের ভিতরে এই ডেসক্রিপশনগুলো লেখা থাকে। যেমন আমি যদি এখানে মেটা মেটা নেম সমান, এই যে নেম সমান ডেসক্রিপশন, এই যে মেটা ট্যাগের অনেক ইউজ আছে। এই যে নেমটা অনেক ভেরিয়েন্ট আছে। এইগুলো ইউজ, মেটা ট্যাগটা মূলত ইউজ করছে না, এইটা কিন্তু এই ডেসক্রিপশন থেকে আসে। এখন আমার তো এটা তো লাইভে না যে আমি আপনাদেরকে সরাসরি লাইভ এই লেখা দেখাবো। তো যেটা বললাম, এই কন্টেন্টের ভিতরে যা থাকবে এইখানে দেখাই। অর্থাৎ আপনার সাইট ভিজিট করতে এসে কোনো কেউ গুগলে লিখে সার্চ করলে যেন একটা সে ডেসক্রিপশন পায় যে এটা আসলে কি জিনিস। প্রত্যেকটা সাইটের আছে, দেখেন এই যে নেম নেম যখন আপনি ডেসক্রিপশন দিয়ে দিবেন, তখন এই কন্টেন্টের ভিতরে যা থাকবে এইগুলো দেখাবে। তো মেটা ট্যাগ সম্পর্কে আমরা ইনশাল্লাহ অনেক বিস্তারিত দেখব। আমি এবার একটু ফলো করি, আমি আমার এই টিউটোরিয়াল এগুলো ফলো করি। আচ্ছা, আমরা আর মেটা ট্যাগ সম্পর্কে বিস্তারিত একটা ক্লাস থাকবে, কারণ মেটা ট্যাগের অনেক কাজ আছে, এটা পরে থাকবে। আপাতত মানে এতটুকু মানে বুঝে রাখেন। এবার আমরা বডি ট্যাগের ভিতরে সবকিছু মানে কাজ করব। এই বডিটাই হলো আমাদের মেন, এর ভিতরে যা লিখবো সেটাই আমার এখানে শো করবে। তো এই বডির ভিতরে আমাদের প্রথম, মানে চ্যাপ্টার 2তে প্রথমে হলো ডকুমেন্ট টাইপস, এটা তো বলেই দিলাম। তারপরে তারপরে আমাদের কাজ, মানে প্রথম যে দ্বিতীয় নাম্বার যে ট্যাগটা হলো হেডিং ট্যাগ, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ট্যাগ। মানে আপনারা মনে করেন এইচটিএমএল এ হাতে গোনা কয়েকটা ট্যাগ আপনার লাগে, বুঝছেন? হাতে গোনা অনেক ট্যাগ আছে, কয়েকশো থাকতে পারে, আপনার লাগবে কয়েকটা। ও সব সব জিনিস জেনে আপনার লাভ নাই। আপনার যখন যদি কোনো এক্সট্রা লাগে, আপনি গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন, কিন্তু আপনার ওই মুখস্থ করে মাথা নষ্ট করার দরকার নাই। যেমন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাগ হলো হেডিং ট্যাগ। তো হেডিং ট্যাগ সম্পর্কে আবার আমরা দেখি, এখানে সেভ করি। দেখেন আমার এখানে কিছুই শো করতেছে না, অথচ আমার কিন্তু এইচটিএমএল স্ট্রাকচার পড়ে আছে, এইচটিএমএল এর সবই আছে, কিন্তু কিছুই শো করতেছে না। কারণ কি? কারণ হলো বডির ভেতরে কিছু নাই। আর আমি আগেই বলছি, বডির ভেতরে যেটাই থাকবে সেটাই কন্টেন্ট এখানে শো করবে। তো আমি এখানে প্রথম যে ট্যাগটা শিখবো সেটা হলো হেডিং। আর আমরা তো ভালো মতোই জানি হেডিং মানে কি। আর একটা জিনিস সহজ করে দেই, যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা জিনিসের রিলিভেন্ট নাম আছে, এই জন্য মনে রাখা সব থেকে সহজ। প্রত্যেকটা মানে জিনিসের রিলেভেন্ট নাম আছে, প্রাসঙ্গিক নাম আছে। কোনো মানে আলতু ফালতু নাম দিয়ে আসলে যারা বানাইছে ওরা এই আলতু ফালতু নাম দেয় নাই। কিছু কিছু নাম হয়তো আমাদের মানে একটু ভিন্ন মনে হইতে পারে। যেমন জিনিস একটা বোঝাচ্ছে আর একটা, আসলে ভিন্ন না, কারণ যে দেশের মানুষ বানাইছে হয়তো দেখা যাচ্ছে ওই দেশের মিনিং অনুযায়ী ওইটা দিছে, কিন্তু আসলে ইংলিশের সাথে আমাদের ওইটা মিলছে না। তো যেমন এই কথাটা কেন বললাম, কারণ যে হেডিং, হেডিং কি? হেডিং যে বড় যে লেখাগুলো, প্রত্যেকটা ওয়েবসাইট ভিজিট করলে, পত্রিকা বা যে কোনো সাইটে এই যে বড় যে লেখাগুলো থাকে, এগুলো কিন্তু হেডিং বলে। প্রত্যেকটা যে মানে পেজে হেডিং থাকবেই, আপনি যে কোনো জায়গায় যান, যে কোনো পেজ ভিজিট করেন, হেডিং থাকবেই। এটা তো আসলে আর মানে দেখানোর কোনো মানে কি বলে, প্র্যাকটিক্যাল দেখানোর কোনো আর কি রাখে না, যে প্রত্যেকটা জায়গায় হেডিং এরকম বড় লেখা বা মোটা অক্ষরে লেখা, যে লেখাগুলো আপনারা দেখেন, এটা আসলে হেডিং। তো হেডিংটা দেখানোর জন্য যে ট্যাগটা ইউজ করা হয় মানে আপনার হলো এইচটিএমএল এ, সেইটার নাম হলো এইচ। সেই হেডিং ট্যাগের নাম হলো এইচ। এখন এইচ দেওয়ার সাথে সাথে আমার এখানে দেখেন এই ভিএস কোড সাজেশন দিয়ে দিছে H1 থেকে H6। অর্থাৎ হেডিং তো, হেডিংকে যদি আমি ফুল এতে লিখি তাহলে কি হয়? হেডিং এর মানে হেডিং অর্থ তো এরকম। এখন প্রত্যেকটা ওয়ার্ডের বা প্রত্যেকটা জিনিসের মনে করেন যে কিছু অংশ নিয়ে একটা একটা ট্যাগ বানানো হয়, তাই হেডিং এর ক্ষেত্রে কি নিছে? এইচ।
এখন হেডিং আছে 6 প্রকার, এই জন্য এখানে এইচ দেওয়ার সাথে সাথে আমার এডিটর কিন্তু সাজেশন দিয়ে দিচ্ছে H1 থেকে H6। তো এই 6টা ট্যাগ কেন আসলো? কারণ কোনো হেডিং থেকে ছোট, কোনো হেডিং থেকে একটু বড়, কোনোটা থাকে মাঝারি, মানে 6 টাইপের হেডিং। ভাই এটা কি সিকোয়েন্স মেনটেন করা লাগবে দেওয়ার সময়? সিকোয়েন্স মেনটেন আসলে করা লাগে। মানে আপনি যখন এসইও করবেন, এসইও করার ক্ষেত্রে আসলে রিকমেন্ডেড করে, এইচটিএমএল রিকমেন্ড করে আপনি প্রতি পেজে, মানে যেমন আমি আগে লিখি তারা বলতেছি, কথাটা মনে রেখেন, যদি ভুলে যায় আবার বলেন। ওকে। যেমন আমি প্রথম হলো এইচন, এইচন হলো সব থেকে মোটা বা বড় হেডিং, বা সব থেকে মানে যেটা আচ্ছা লিখি, লিখলে বুঝতে পারেন, বলার থেকে বলতে হইতে বেশি পারবো না। আচ্ছা তাহলে কিভাবে লিখি আমরা কোনো ট্যাগ? H1, এইটা হলো স্টার্টিং ট্যাগ, ও সাথে সাথে ক্লোজিং ট্যাগ আমাকে দিয়ে দিছে, আমাকে আর কিছু করতে হয় নাই। তো দিস ইজ হেডিং 1, দিস ইজ হেডিং 1। আমি এখানে সেভ করতেছি, সাথে সাথে দেখেন যেখানে হেডিং 1 লোড হয়ে গেছে। এটা অনেক ডিপ, অনেক ডিপ। তারপরে হলো হেডিং, প্যারাগ্রাফ সাজেশন দিছে আমারে, আসলে মাথায় কাজ করতেছে না ওরে। আমি 6টা লিখে নেই, তারপরে দিস ইজ হেডিং 2। দেখেন সব জিনিস কিন্তু ওই মানে লিখে করতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য একটা দেখাবো, আর বাকিগুলো মনে করেন যে আপনার এইভাবে কপি পেস্ট করে শিখতে হবে। এই জন্য বলছি যে আগে বুঝতে হবে, পরে কপি পেস্ট। এবার আমি এই কটা এখানে 3 একটু চেঞ্জ করে দেই, 3, 4, 5, 6, এবার সেভ দেই। দেখেন এখানে আউটপুট দেখতে পাচ্ছেন। দেখেন এখানে 6টা হেডিং লিখছি, 6টা হেডিং কিন্তু 6টাই হেডিং, কিন্তু 6টার কাজ হলো 6 রকম, মানে কাজ একই রকম, কিন্তু আপনার হলো মানে শো করানোর স্টাইলটা হলো 6 রকম। তাহলে আমরা কি বুঝলাম? হেডিং অনের প্রায়োরিটি বা মানে টেক্সটের ওয়েট বা ফন্ট যেটাই বলি সব থেকে বেশি, সব থেকে বোল্ড হলো হেডিং 1, এবং আস্তে 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 হেডিং 6 পর্যন্ত কমতে থাকে। দেখেন এখানেও একদম এটা সব থেকে বড়, তারপরে তার থেকে একটু ছোট, তার থেকে একটু ছোট, এরকম করতে করতে এই 6 দেখেন একদম ছোট। এখন আপনার কখন কোনটা লাগবে, আপনি কেমন দেখাতে চান, এটা আপনার উপর ডিপেন্ডেন্ট। বুঝতে পারছেন? এবার আপনার যে আপনি যে কোশ্চেনটা করছিলেন যে সিকোয়েন্সে লেখা লাগবে কিনা, আসলে আপনার HTML5 বা এটা যেটা রিকমেন্ড করে যে আপনি একটা পেজে একটার বেশি ইউজ করবেন না। একটার বেশি ইউজ করবেন না বলতে কি, একটার বেশি বলতে মনে করেন প্রথমে আপনি এখানে আমি লিখি, প্রথমে আপনি H1 এখানে একবার ইউজ করছেন, মানে হেডিং H1 ইউজ করে ফেলছেন। তো এবার আপনি এত সাজেশন দিলে সমস্যা। মনে করেন একবার আপনি হেডিং 1 এখানে ইউজ করে ফেলছেন, এখন আবার আপনি এই একই পেজে হেডিং 1 আর ইউজ করবেন না, মানে এটা হলো রিকমেন্ড করে আর কি। তাহলে কি ইউজ করবেন? আপনি এখানে H2 ইউজ করবেন। H2 ইউজ করা হয়ে গেলে আপনি H3 ইউজ করবেন। এবার আপনি বলতে পারেন তাহলে তো একই পেজে তো অনেকগুলো ইয়ে থাকে, এই যে মনে করেন যে দেখতে তো সিমিলার টাইপের অনেকগুলো সেম হেডিং আছে। হ্যাঁ, সেম হেডিং থাকতেই পারে। কেমনে থাকে? কারণ সেটা সেটা বলতেছি, একই পেজ বলতে কি একই সেকশনের ভিতরে আপনি মানে একই কন্টেন্টের বা একটা কন্টেন্টে আপনি মাল্টিপুল H1, H2 অনেকগুলো ইউজ করবেন না। তো আমি যদি এখান থেকে আপনার বিষয়টা ক্লিয়ার করি, দেখেন এর প্রত্যেকটা সেকশন আলাদা। মনে করেন এটা একটা সেকশন, সাপোজ বোঝেন এটা আর একটা সেকশন, এর প্রত্যেকটা সেকশনের একটা হেডিং থাকবে, আমরা সেই হেডিং হিসেবে প্রত্যেকটা সেকশনকে আপনি H1, প্রত্যেকটা সেকশনের আপনি H1 ইউজ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু একই সেকশনে মনে করেন এখানে H1 ইউজ করলেন, এখানে আর একটা আপনার সাবটাইটেল যেটা বলি আমরা সাবটাইটেল, এখন আপনি H1 এর পরে কি H1 দিয়ে সাবটাইটেল দিবেন না? H1 দিয়ে মনে করেন এটাকে যদি বলি আমি সাবটাইটেল, আমি আমার এতে চলে যাই, মনে করেন অনেক জায়গায় হেডিং 1 থেকে পত্রিকা নিউজগুলোতে যে হেডিং একটা বড় করে লেখা থাকে, তারপর সাবটাইটেল বলে থাকে, বা ই কমার্স সাইট বিভিন্ন জায়গায় থাকে। তো এখন আপনি কি হেডিং 1 এর পরে কি আবার হেডিং 1 দিয়ে এটাকে আর কি বুঝাবেন না? আপনি একবার যেহেতু এই সেকশনে হেডিং 1 ইউজ করছেন, আপনি এখানে হেডিং 2 বা 3 ইউজ করবেন, তাহলে ওইটা আসলে ছোট হয়ে সাবটাইটেল।
একই সেকশনে আপনি একটা ইউজ করেন বা সিকোয়েন্সিয়াল ইউজ করেন। H1 ইউজ করছেন, তারপর আপনার এর থেকে ছোট লাগবে, তাহলে আপনি H2 ইউজ করেন। কারণ একই সেকশনে আসলে সেম টাইপের সিমিলার টাইপের হেডিং থাকে না, এবং এটা উচিত না। একটা পেজে অনেকগুলো সেকশন থাকতে পারে। যেমন আমার এইখানে দেখেন, আমি যদি বলি এইটা একটা সেকশন, এটা কিন্তু H2 ট্যাগ নেওয়া আমার সম্ভবত, এটা আর একটা সেকশন, পেজ কিন্তু একটাই, আমি একই পেজে করছি, কিন্তু এই সেকশনে এটা H1, এটা মনে করেন H2, এটা আর একটা যেহেতু আলাদা সেকশন, এখানে H1 H2। আমি যদি সেম H1 মানে দুটাই বা একই নিতাম, তাহলে তো দেখা যাচ্ছে দেখতেও খারাপ লাগতো, প্লাস হলো এটা এসইও বা সব কিছুর ক্ষেত্রে একটু সমস্যা আছে। তবে নিলে সমস্যা নাই, আপনি ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এবার আমাদের টার্ম হলো, মানে ট্যাগ হলো পি ট্যাগ। পি ট্যাগ শুরু করলাম, শেষ করলাম। তো পি ট্যাগের কাজ কি, এখানে আমি দেখি লরেম দিয়ে আসে কিনা। আসছে। তো পি ট্যাগ মানে কি, প্যারাগ্রাফ। এখানে হেডিং এর যেমন আমরা এইচ নিছি হেডিং, প্যারাগ্রাফের প্রথম অক্ষর পি, এজন্য প্যারাগ্রাফকে বোঝানোর জন্য এইচটিএমএল এ পি ট্যাগ ব্যবহার করা হয়। প্রত্যেকটা জিনিসের রিলেভেন্ট নেম আছে। এইটা জাস্ট মাথায় রাখলে হবে যে আমার একটা প্যারাগ্রাফ লাগবে, আমি এখানে একটা প্যারাগ্রাফ দেখাবো, কই এখানে একটা লাইন বা একটা প্যারাগ্রাফ বা মাল্টিপল লাইন দিয়ে একটা প্যারাগ্রাফ দেবো, তখন সামনে সাথে সাথে পি ট্যাগ ইউজ করবেন। আপনার কখন কোনটা লাগবে তার উপর ডিপেন্ড করে আপনি নিয়ে আসবেন। এটাই হলো মূলত কাজ। তো প্যারাগ্রাফের কিছু মানে জিনিস আছে, প্যারাগ্রাফটা সম্পর্কে আমি একটু ক্লিয়ার করি, কারণ এখানে কিছু বিষয় আছে। দেখেন, এই যে প্যারাগ্রাফের ভিতরে আমি যেটা লিখছি, এটা কিন্তু এখনো তো সেভ দেয় না, সেভ দিলে বুঝতেই পারবেন বিষয়টা কি। দেখেন, প্যারাগ্রাফ কি করে, ওর ভিতরে আপনি যেভাবেই দেন না কেন, ভেঙে চুরে স্পেস দেন না কেন, স্পেস কিন্তু কাউন্ট করে না। ও কিন্তু কাউন্ট করে না বলতে কি, স্পেসগুলো বাদ দিয়ে ও একদম আপনাকে সাজাইয়ে একটা প্যারাগ্রাফ আকারে দিয়ে দেবে। দেখেন, আসলে আমার এখানে করা আছে, এই যে টেক্সট ফরম্যাটিং, ফাইল ফরম্যাটিং করা আছে, তো এই জন্য স্পেস দিলে সেভ দিলে সাথে সাথে ও আসলে রিমুভ করে দিচ্ছে আমার এই ভিএস কোড, এই জন্য হয়তো বুঝতেছেন না। যাই হোক, এই যে স্পেস এখানে দিয়ে আপনি সেভ দিলে যেমন সরাই দিচ্ছে, এখানে আসলে কোনো ইফেক্ট আপনার পড়বে না, কোনো ইফেক্ট পড়বে না, কারণ ও এই হোয়াইট স্পেসগুলোকে রিমুভ করে দেয়। দেখেন, সাপোজ এখানে যদি বলি, যতটুকু আছে দেখেন, এই যে QASI এর পরে কিন্তু স্পেস আছে, ও কিন্তু স্পেস কাউন্ট করে নাই। কই সে লেখাটা, কই, এই যে QASI এর পরে কিন্তু পরবর্তী এখান থেকে শুরু করছে, অর্থাৎ এর মাঝে যে স্পেসগুলো আছে ও কিন্তু এইগুলো বাদ দিয়ে দিছে, দিয়ে ও একদম একটা প্যারাগ্রাফ এক্স্যাক্টলি যেভাবে হয় সেভাবে ও আপনাকে দিয়ে দিছে। তো কোনো আমাদের ওয়েবসাইটে এরকম ম্যাক্সিমামই তো এইগুলোই লাগে, একটা হেডিং থাকে, প্যারাগ্রাফ থাকে, মাল্টিপল টেক্সট থাকে। আমরা তো আসলে এভাবেই দেখা যাচ্ছে মানে ওয়েবসাইটগুলো বানাই বা এভাবেই মানে শো করি। তো কিন্তু আপনি চাচ্ছেন কবিতার যে লাইনগুলো আছে না, যে মানে আপনি কি বলে, প্রত্যেকটা লাইনে একটা করে সেন্টেন্স দিবেন, প্রত্যেকটা লাইনে একটা করে সেন্টেন্স, তাহলে আপনি মাল্টিপল পি ট্যাগ ইউজ করেন। যেমন হলো প্যারা প্যারাগ্রাফ 1, মনে করেন আমি 4টা লাইন নিয়ে, মনে করেন একটা কবিতা, এটা সাপোজ যদি মানে মনে করেন আর কি একটা কবিতা, যে আমি 4টা লাইনে একটা কবিতা দেখাবো, মানে 4টা লাইনে একটা কবিতা এরকম শো করব, তাহলে আমাকে 4টা পি ট্যাগ নেওয়া লাগছে। বুঝতে পারছেন? মানে আপনি যদি মাল্টিপল লাইনে দেখাতে চান, তাহলে আপনাকে পি ট্যাগকে সেপারেট করা লাগবে, প্রতিটা পি ট্যাগকে সেপারেট করা লাগবে। ভাই এইটাতে ওই P1 ব্যবহার করা লাগবে না, শুধু পি? না না, পি তো এক প্রকারই, পির কোনো টাইপ নাই। জি। এই সনার যেমন 6 রকমের, মানে ছয়টা, ছয়টা ধরন আছে, 6টা টাইপ আছে, কিন্তু পি একটাই। এবার আপনি মনে করেন এই এই যে বললাম না, এই যখন সিএসএস শিখবেন সব কাজ সিএসএস দিয়ে করবেন, আপনি মনে করতেছেন যে আমি এই H1-এর যে হেডিংটা, এই হেডিংটা আমি একটা পি ট্যাগ নিয়ে করব, করতে পারেন, কোনো সমস্যা না। একদম পি ট্যাগকে স্টাইল করে আপনি এরকম করবেন, কোনো কোনো সমস্যা না। যখন আমি এই সিএসএস শেখাবো তখন আর কি এইটা পাবেন। মানে সিএসএস এ গেলে তখন আপনি মানে আপনি যে কোনো ট্যাগকে মনে করেন আপনার মতো করে ডিজাইন আপনি করে নিয়েন, কিন্তু পি ট্যাগ এক প্রকারই, পির কোনো টাইপ নাই। এটা 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 মাথায় রাখেন, পির কোনো টাইপ নাই। তাহলে আমরা মনে করেন যে যদি, হ্যাঁ, যেটা বলতেছিলাম যে এইভাবে যদি দেখাতে চাই, আরে কি হলো রে,
যদি আমরা এইভাবে দেখাতে চাই তাহলে কিন্তু আমরা এই পি ট্যাগকে আলাদা আলাদাভাবে লিখে দেখাতে পারি, কিন্তু আর একটা জিনিস আছে, আর একভাবে দেখানো যায়, আর একভাবে দেখানো যায় এখানে। সেটা হলো, চেষ্টা করি। এই যে প্রি ট্যাগ, প্রি ট্যাগ আমি আপনার মনে করেন যে এই যে ওর যেভাবে আছে ওইভাবে তাকে সেভ দিলাম। দেখেন প্যারাগ্রাফ ট্যাগের কাজ কি, আপনি ওর ভেতরে যতই ফাঁকা করে দেন বা প্রত্যেকটা লাইন এরম আলাদাভাবে মনে করেন লাইন 1, লাইন 2, লাইন 3 এভাবে যেভাবেই দেন না কেন, ওর কাজ হলো প্যারাগ্রাফের মতো দেখা। আমরা ইংলিশে যেভাবে প্যারাগ্রাফ লিখি যে একটা সেন্টেন্স তারপর ফুল স্টপ দিয়ে আরেকটা সেন্টেন্স, মানে আপনি যেখানে ফুল স্টপ দিলেও ফুল স্টপ নেবে, ও তার ফুল স্টপ নিজে বসাবে না, ফুল স্টপ ও মানে আপনি যা দেবেন সেভাবেই দেখাবে, কিন্তু ওর কাজ হলো প্যারাগ্রাফ আকারে সেপারেট সুন্দর করে ভিউ দেখানো। ওকে যে যতই আপনি সাজাই দেন না কেন ও সাজাতে পারে, মানে সাজাইতে পারে না। যেমন আপনার এখানেও তো, যাই হোক আমার ব্রাউজার এটা দেখাচ্ছে না, যেটা আমি আগেই বলছি। যদি আপনি করতে চান ওই সেম কাজ করতে চান তাহলে আপনাকে আলাদা করে লিখতে হবে, কিন্তু না, আপনি এভাবে না লিখে একটা ট্যাগেই এই কাজটা করতে পারেন। সেই ট্যাগটা হলো প্রি ট্যাগ। প্রি ট্যাগ মানে এটা হলো আপনাকে টেক্সটটাকে ফরম্যাট করে, মানে ফরম্যাট করে দেয়। ক্লিয়ার হয়েছেন? যে আপনি যদি কোনো জায়গায় আপনি চান যে আমি এরকম সেপারেট লাইন লাইন আকারে এরকম ছোট ছোট এরকম কোটেশন বা কোনো কবিতা বা কোনো কিছু এরকম পোয়েম যে কোনো কিছু এরকম ছোট ছোট লাইন করে করে দেখাবো, আপনার অপশন দুইটা, আপনি হয়তো পি ট্যাগ মাল্টিপল এভাবে ইউজ করতে পারেন। কিন্তু দেখেন যখন আমরা পি ট্যাগ ইউজ করছি প্রত্যেকটা লাইনের ভেতরে হিউজ একটা গ্যাপ, আর এখানে যখন একটা ট্যাগের ভিতরে 4টা লাইন ইউজ করছি দেখেন এর ভেতর কত সুন্দর করে ও ফরম্যাট করে আমাকে দিছে। এর কারণ কি? এর কারণ হলো আমাদের প্রত্যেকটা ট্যাগের ব্রাউজারের ডিফল্ট একটা প্যাডিং আছে। যদি আপনি দেখতে চান তাহলে কি করবেন, ইনস্পেক্ট করেন। এগুলো আমরা সিএসএস এ গেলে শেখাবো। দেখেন পি ট্যাগের উপরে যখন আমি কার্সরটা ধরছি, এগুলো কিন্তু আপনাকে মাস্ট ম্যান্ডেটরি জানা লাগবে কাজ করতে গেলে। আপনাকে এভাবে আর কি এই ইনস্পেক্ট করে এভাবে আপনাকে ধরে ধরে ডিজাইন করতে হবে, শিখতে মানে এ করতে হবে, এগুলো আপনাকে শিখতে হবে, কিন্তু জানতে হবে। আমি যখন যে ট্যাগের উপর দেখাবো সেই ট্যাগের উপরে কিন্তু দেখাবে। হ্যাঁ, আর একটু এ করে দেয়। এই যে এই আমার এখানে যা এইচটিএমএল এর ট্যাগ আছে সব এখানে পেয়ে যাবেন ইনস্পেক্ট করলে, এবং যখন যার উপর ধরবো তখন সেটা কিন্তু মার্ক করতেছে। এবার দেখেন এইচ অন উপরে নিচে যে হলুদ যে কালারটা ওইটা কিন্তু প্যাডিং মার্জিন। আমরা প্যাডিং মার্জিন এগুলো সম্পর্কে ডিটেল জানবো যখন সিএসএস শিখবো, এখন আমি ওইগুলো বলতেছি না। তবে এখানে যে গ্যাপটা আছে দুইটা প্যারাগ্রাফের মাঝে কত খারাপ দেখা যাচ্ছে, অথচ এইখানে কত সুন্দর করে দেখা, মানে সুন্দর দেখা যাচ্ছে, এইটা বোঝানোর জন্য আপনাকে এখানে নিয়ে আসলাম। যে দেখেন উপরে নিচে কতগুলো, মানে আপনার হলো কত পরিমাণ জায়গা নিচে মার্জিনে। এগুলো আমরা এটা কি এ পর্যন্ত ক্লিয়ার হয়েছেন যে পি ট্যাগ মানে যদি মাল্টিপল সেন্টেন্স এইভাবে কোনো কিছু দেখাইতে চাই তাহলে পি ট্যাগের পরিবর্তে আমরা পি ট্যাগ ইউজ করতে পারি আমাদের মানে এর জন্য। আর যখন আপনি পি ট্যাগ ইউজ করবেন এরকম মাল্টিপল পি নিয়ে, তখন অবশ্যই আপনাকে তখন এইখানে সিএসএস অ্যাপ্লাই করে এরকম আপনার যেভাবে দেখাতে চান সেইভাবে গ্যাপ কমাইতে হবে। বা আপনি যদি মনে করেন না গ্যাপ আমি আরও বাড়াই দেবো, আপনি সিএসএস দিয়ে বাড়াবেন, কিন্তু ডিফল্ট কিন্তু এতটুকু পাবেই। আপনি ডিফল্ট দিয়ে মানে যদি কিছু সিএসএস অ্যাপ্লাই না করেন এতটুকু নিবেই, আপনি ওকে এ করতে পারবেন না। আর সিএসএস দিয়ে আপনি কমাইতে পারেন বাড়াইতে পারেন, ওটা হলো আপনার উপর ডিপেন্ডেন্ট। আর যদি এরকম সুন্দর ফরম্যাট চান কোনো সিএসএস ছাড়াই তাহলে আপনি প্রি ট্যাগ ইউজ করতে পারেন। আমরা এবার টেক্সট ফরম্যাটিং করব। টেক্সট ফরম্যাটিং মূলত আমরা কিন্তু করি সিএসএস দিয়ে, মেইনলি আমরা কাজ করব কিন্তু সিএসএস দিয়ে। টেক্সট ফরম্যাটিং বা যেটাই বলেন কাজ হবে সব সিএসএস দিয়ে। কিন্তু এইচটিএমএল যেহেতু শিখতেছি, এইচটিএমএল দিয়েও তো ডিফল্ট কিছু টেক্সট ফরম্যাট করা যায়। আমরা এগুলো যদিও আমি আমার মানে এখানে যা দেখতেছেন আমি আমার লাইফ এখনো পর্যন্ত ইউজ করি নাই দুই একটা ট্যাগ ছাড়া, মানে লাগে না, এক কথায় লাগে না। আপনার এই ফরম্যাট করতে গেলে সিএসএস, কারণ ও আপনার আপনার মনের মতো ফরম্যাট এইচটিএমএল কখনো দিবে না, কারণ এ শুধু আপনার স্ট্রাকচার দেয়, আপনাকে ডিজাইন দেবে না। স্ট্রাকচার দেবে, তারপরে আপনি আপনার মনের মতো করে সুন্দর করে ডিজাইন আপনি করে নেবেন সিএসএস দিয়ে। তো এই টেক্সট ফরম্যাটিংয়ের প্রথম যে ট্যাগ সেটা হলো কি বোল্ড, বি ট্যাগ। বোল্ড বলতে কি প্রত্যেকটা জিনিস যে বললাম যে প্রত্যেকটা ট্যাগের মিনিং আছে। বোল্ড তাহলে বোল্ডের প্রথম অক্ষর বি, তাহলে তার ট্যাগ হবে বি। অর্থাৎ আমরা মনে করেন যে কোনো একটা সেন্টেন্সের ভিতরে কোনো একটা ওয়ার্ডকে স্পেশাল করে বোল্ড করতে চাই, তখন আমরা কি ইউজ করবো, আমি এটা কেটে দেই, এটা দরকার নাই।
তখন আমরা কি ইউজ করব? বি ট্যাগ। বি মানে বি মিনস বোল্ড। যেমন সাপোজ মনে করেন, আপনি মনে করেন যে আমি এখানে একটা পি ট্যাগ নেই আমাদের এক্সাম্পল। এবার মনে করেন যে উপরে যে ট্যাগগুলো শিখতেছি পি ট্যাগ, এইজন, এগুলো বারবার আমাদের আসবে। আরও কিছু আছে রিউজেবল ট্যাগ, ওগুলো আমরা পরে শিখবো আস্তে আস্তে। মনে করেন এখানে একটা পি ট্যাগ নিলাম, দিস ইজ, লিখি সেন্টেন্স বা এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করেন না, ভুলভাল যা হোক বুঝতে পারলে হলো। দিস টেক্সট ইজ বোল্ড। এখন আমি সেভ করি, দেখেন সিম্পল পি ট্যাগে যেভাবে দেখায় সেইভাবেই দেখাচ্ছে। আমি চাচ্ছি যে এই সেন্টেন্সের ভিতরে এই টেক্সট কথাটাকে বোল্ড করব। তাহলে কি হবে? যেটাকে বা যতটুকু অংশকে বোল্ড করবেন, ঠিক সেই সেই ট্যাগের মানে ততটুকু অংশে মানে অংশকে বি ট্যাগ দ্বারা আপনি কোড করে দেবেন। বি ট্যাগ কি? এই যে, তাহলে এর ভেতরে দিয়ে দেবেন। এখন আমি চাচ্ছি শুধু এই ওয়ার্ডটারে বোল্ড করব, তাহলে এখানে আমি বি ট্যাগ ইন এই টেক্সটটারে কাট করে বির ভেতরে দিয়ে দেই। সেভ করলাম, দেখেন টেক্সটটা বোল্ড হয়েছে। এইচটিএমএল সবসময় তার ডিফল্ট যতটুকু আছে অতটুকু বলতে হবে, এর থেকে বেশি বোল্ড লাগলে আপনার হলো সিএসএস। আমি এখানে কি শুধু আপনার হলো একটা ওয়ার্ড বোল্ড করা যায় না, এখানে আপনি যা যতগুলো একটা সেন্টেন্সের ভিতরে যতটুকু অংশ বোল্ড করবেন আপনি সেইটাকে বির ভেতর দিয়ে দেবেন, বোল্ড হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমাদের কি আছে? স্ট্রং। স্ট্রং কি করে? ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টেক্সট এ বি ট্যাগ, এই সরি বি বলতেছি, হ্যাঁ বি, বি এবং মনে করেন যে স্ট্রং ট্যাগ মনে করেন যে সিমিলিয়ার, সামান্য ডিফারেন্স আছে, সামান্য ডিফারেন্স আছে, সেটা আমি বলতেছি। কিন্তু মানে এর দিক থেকে সেম আর কি। আমি এখানে স্ট্রং লিখি, দেখেন এখানে প্রথম আমি স্টার্টিং ট্যাগে লিখছি, এন্ডিং ট্যাগে কিন্তু নিজেই নিয়ে দিয়েছে, মানে ব্রাউজার দিয়ে দিয়েছে, এই জন্য কেউ যেন আবার এ মনে করেন না। দাঁড়ান, এই দেখেন এখানে দেখতে মনে হচ্ছে আসলেই কিন্তু সেম, মানে দেখতে সেম কিন্তু কিছু সিলি ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? স্ট্রং ট্যাগটা হলো আসলে মানে সিমেন্টিক্যালি যে এই টেক্সটটা ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্ট টেক্সট বোঝানোর জন্য আসলে স্ট্রং ট্যাগটা ব্যবহার করা হয়। মানে আপনি কোনো ওয়েবসাইটে গেছেন বা ই কমার্স ওয়েবসাইট বা যে কোনো জায়গায় হঠাৎ করে কোনো একটা লাইন দেখবেন যে বোল্ড করা আছে। এখন ওই বোল্ড কোনো একটা লাইন বা টেক্সট, কোনো একটা টেক্সট বা লাইন বোল্ড করা আছে, আপনি ওইটা চাইলে বি ট্যাগ দিয়ে করতে পারেন। বা মানে কোনো একটা ওয়ার্ডকে আপনি ইম্পর্টেন্ট হিসেবে বুঝাইতে চাচ্ছেন ইউজারকে, তখন আপনি সাথে সাথে স্ট্রং ট্যাগ ইউজ করতে পারেন। আপনি বি ট্যাগও করতে পারেন, কিন্তু ইম্পর্টেন্সি বোঝানোর জন্য আসলে স্ট্রং ট্যাগ ইউজ করা হয়। দুটারই মানে কাজই সেম, কিন্তু আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কখন কোনটি ইউজ করবেন। তারপর হলো আই ট্যাগ। আই ট্যাগ কি? আই ট্যাগ হলো কোনো লেখাকে ইটালিক করার জন্য ব্যবহার করা হয়। কোথা থেকে আসছে ইটালিক? আমরা সাইটে অনেক লেখা দেখানো, যে লেখাগুলো দেখে এইটাকে বলা হয় ইটালিক লেখা। তাহলে এইটাকে যদি আমি এ করে দেই, দেখেন যে এই যে এইটুকু অংশ দেখেন যে বেঁকে গেছে, মানে ইটালিক মানে ফরম্যাট হয়ে গেছে। অর্থাৎ কোনো লেখাকে ইটালিক ফরম্যাটে দেখানোর জন্য আমরা আই ট্যাগ ইউজ করি। আমি এগুলো দ্রুত বলতেছি, এগুলো মানে খুবই সিম্পল জিনিস, মানে সিম্পলের উপর সিম্পল, কেউ একবার করে ওভারভিউ দিলে এনাফ। তারপরে আমাদের কি আছে? ইএম ট্যাগ, এমফাসাইজ টেক্সট। ইএম ট্যাগ এবং আরেকটা ট্যাগ আছে, দাঁড়ান আমি আগে দেখেন, এইখানে যে আই ট্যাগ ইউজ করছি আর এখানে যে ইএম ট্যাগ ইউজ করছি, সিনট্যাকটিক্যালি দেখতে বা মানে গ্রাফিক্যালি বা ভিউ দেখতে মনে করেন দেখতে প্রায় সেম, প্রায় সেম। সামান্য কিছু ডিফারেন্স আছে, যেমন পি আর বি আর স্ট্রং এর ভিতরে যেমন ডিফারেন্সের কথা বললাম, আই এবং ইএম এর ভিতরেও ঠিক এরকম সিলি কিছু ডিফারেন্স আছে। কিন্তু আপনি যদি ইটালিক করতে চান সাথে সাথে আই ইউজ করবেন। স্ট্রং কোনো একটা ইম্পর্টেন্ট টেক্সট করতে চান স্ট্রং ইউজ করবেন, কোনো লেখাকে বোল্ড করতে চান বি ইউজ করবেন। বা আপনি বোল্ডের জায়গায় স্ট্রং ইউজ করলেন, স্ট্রং এর জায়গায় বি ইউজ করলেন, নোট মানে নট ম্যাটার, কোনো ব্যাপার না, আপনি করলেন। তারপরে আছে কি? আমরা মনে করেন যে
ওয়েবসাইটে গেলে সাজেশন দিয়ে দিয়েছে আমি কি দেখাবো, আন্ডারলাইন অ্যাভেলেবল এই লেখাগুলো, মানে এইগুলো আমরা পাই কিন্তু যে কোনো সাইটে গেলে কোনো কিছুর নিচে যে আন্ডারলাইন বা এগুলো থাকে। এখানে তো নাই, এখানে 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 আছে কি না, যাই হোক আমি এখানে সেভ করে দেখাই, আমার ভিজিট করার দরকার নাই। সেভ দিলাম, দেখেন এই যে টেক্সট, আমি যে টেক্সটের যে যতটুকু অংশ ইউ দ্বারা ক্লোজ করেছি, র্যাপ করে দিয়েছি ইউ ইউ ট্যাগ দিয়ে, ঠিক ততটুকুর নিচে আন্ডারলাইন পড়ে গেছে। এখন এই ইউ ট্যাগ ট্যাগ এগুলো আসলে আমরা ওইভাবে ইউজ করি না, আন্ডারলাইনের জন্য সিএসএস এর প্রপার্টি আছে, আমরা সিএসএস ইউজ করি। মানে বললাম না ম্যাক্সিমাম ট্যাগ লাগে না, যা করতে হয় সব। ইটালিক ইটালিক সিএসএস আছে, স্ট্রং, বোল্ড, মানে যত ট্যাগ শিখতেছেন সবারই সবগুলো, এগুলো যেহেতু টেক্সট ফরম্যাটিং, আর টেক্সট ফরম্যাটিং এর সব সিএসএস দিয়ে করা হয়, এজন্য মানে প্যারা নাই, এগুলো সব সিএসএস দিয়ে আমরা করবো, এই যা শিখতেছি ইএমবি বোল্ড টোল যা শিখতেছি। কিছু কিছু জিনিস যেমন দেখেন, আর একটা আছে মার্ক ট্যাগ। মার্ক ট্যাগের কাজ কি? আচ্ছা, আমার মনে হয় যেহেতু নিচে চলে গেছে, আমি আপাতত কমেন্ট দিয়ে দেই, দিয়ে আমরা উপরে উঠি, ও উপরে উঠে যাক। এই যে দেখেন কমেন্ট যেহেতু দিলাম, কমেন্ট একটু বলি যে প্রত্যেকটা ফাইলে কমেন্ট করা যায়, এইচটিএমএল বলেন, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের নিজস্ব কমেন্ট আছে। এইচটিএমএল এর কমেন্ট হলো কমেন্ট করার জন্য, মাল্টিপল লাইন কমেন্ট করার জন্য এই এই ফরম্যাট ইউজ করতে হয়। এই যে প্রথম অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন, তারপরে তারপরে এই যে কি বলে এক্সক্লামেশন সাইন দিবেন, তারপরে চারটা দাগ দিলেন বা যে কটা দেন কোনো ব্যাপার না, যাই দেন সমস্যা না, মিনিমাম মানে দুটো দেওয়া লাগে, দিয়ে এর ভেতরে মাল্টিপল লাইন কমেন্ট করতে পারেন। সিঙ্গেল লাইন কমেন্টও মনে হয়, সিঙ্গেল লাইন কমেন্ট এখানে দিচ্ছে না, আমরা পরে দেখবো, সমস্যা নেই। তো দেখেন তাহলে আমরা কিন্তু অনেকগুলো দেখছি, বোল্ড দেখছি, আন্ডারলাইন দেখছি, তারপরে হলো স্ট্রং দেখছি। মার্ক ট্যাগ আমরা যদি আমাদের ওয়েবসাইটের কোনো একটা লেখাকে, এগুলো আমরা অ্যাভেলেবল দেখি গুগলে সার্চ করার পরে, কোনো একটা ওয়েবসাইট ভিজিট করতে গেলে তাদের কিছু কিছু টেক্সট এরকম বোল্ড করা, মানে মার্ক করা থাকে, যে আসলে ওই মার্ক করা অংশটুকু ভিন্ন কিছু বোঝায়, সেটা বোঝানোর জন্যই আসলে মার্ক করে দেয়, যে ইউজার জন্য এটাকে আসলে বেশি গুরুত্ব সহকারে ফলো করে। তো তার জন্য যেটা একটা ইউজ করি সেটা হলো মার্ক। একদম সহজ, কোনো চিন্তা নাই। তারপরে আর একটা ট্যাগ আছে স্মল ট্যাগ। স্মল মানে কি? স্মল মানে ছোট করা। ও দেখেন এইখানে যে আমি একটা ওয়ার্ড দেই, তাহলে হয়তো মানে বুঝতে সুবিধা হবে। দেখেন এইখানে এই যে লাইনটা বা প্যারাগ্রাফটা লিখছি, এর ভেতরে প্রত্যেকটা এই যে বাকি তিনটা ওয়ার্ড দেখেন, ও কিন্তু প্যারাগ্রাফের কিন্তু যে ডিফল্ট যে ফন্ট সাইজ বা যা আছে সব কিছু পাইছি, শুধুমাত্র টেক্সটটা স্মল দিয়ে র্যাপ করছি, মানে ওকে আমি স্মল ফন্ট সাইজ কমাই দিছি, মানে স্মল করছি, দেখেন এখানে কত ছোট হয়ে গেছে। আর আমি যে এই যে ট্যাগের ভিতরে আর যে ট্যাগ লিখতেছি, এটা কিন্তু এইচটিএমএল এ মানে মানে এইচটিএমএল এ কিন্তু ট্যাগের ভিতরে ট্যাগ লেখা যায়, এটা মানে হয়তো লিখতেছি বুঝতেছেন, কিন্তু আমি বলি না, মানে বিষয়টা বলতে ভুলে গেছি যে আমরা কিন্তু এরকম নেস্টেড আকারে একটার পর একটা একটার পর একটা লিখতেই থাকবো। কারণ আমার ওয়েবসাইট যখন এরকম ব্যাপক বড় যখন স্ট্রাকচার করবেন, তখন কিন্তু আপনার সব ডিজাইন হবে নেস্টেড। এখন সেই নেস্টেড করার জন্য আমরা তখন ডিপ ট্যাগ, সেকশন ট্যাগ এগুলো আমরা আলোচনা করিনি, যার কারণে আমরা খুব বেশি নেস্টেড করতেছি না, জাস্ট ওয়ান নেস্টেড, এখানে জাস্ট একটা স্টেপ। আপনি যতগুলো চান নেস্টেড করতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু পি ট্যাগের ভিতরে যতগুলো প্রেজেন্টেশন তো দেখা যায় না, বুঝি নাই। প্রেজেন্টেশন দেখা যাচ্ছে না তো, নাকি আমি দেখতে পাচ্ছি না অনলি? সবাই কি দেখতে পাচ্ছেন না সবাই সমস্যা? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো ভাইয়া। ও তাহলে আপনি আবার একটু জয়েন করেন। আপনি ওই প্রেজেন্টেশনের ইয়াটাকে মার্ক করে দেন আর কি, মার্ক করে দেন। আমি না, ওই যে যিনি দেখতে পাচ্ছেন না, উনি প্রেজেন্টেশনের স্লাইডটাকে মার্ক করে দেন, উনি হয়তো শুধু মানে ইউজারদের দেখতে পাচ্ছেন আর কি। দেখেন, আমি জানি না, আর না হইলে আর একবার দেখেন বাইরে। তো যেটা বলতেছিলাম, এই স্মল ট্যাগের ব্যবহার কিন্তু আমরা শিখে ফেলছি। আর আরেকটা গুরুত্বপূর্ণ ট্যাগ আমরা দেখতেছি,
দেখবো এখন, সেটা হলো ডেল ট্যাগ, ডিইএল, ডেল মানে কি ডিলেটেড। এটা আমরা ই কমার্স সাইটে অ্যাভেলেবল দেখি, ই কমার্স সাইটে অ্যাভেলেবল দেখি। কখন দেখি যে প্রাইস মনে করেন যে 1000, ডিসকাউন্ট দিয়ে যে কাটাটা থাকে, মনে করেন যে আগে ছিল মনে করেন 1200, এখন হলো দিছে 1000, এই যে এটা আর কি বোঝানোর জন্য, এইটা বোঝানো, এই যে দেখেন এটা আর কি সবার পরিচিত, কিন্তু সেটা কিভাবে ইউজ করে, ডেল ট্যাগ। ডেল মানে হলো ডিলেটেড, ডিলেটেড থেকে ডেল। ওই যে বলছিলাম যে কোনো কোনো ওয়ার্ডের থেকে প্রথম লেটার নিচে ট্যাগ বানানোর জন্য, কোনো কোনো দুইটা নিচে, কোনো কোনো তিনটা নিচে, কোনোটা সব নিচে, ওটা যারা বানাইছে তাদেরই স্ট্যান্ডার্ড, আমাদের শুধু দেখতে কাজ করতে হবে আর কি। তো ডিলেট ট্যাগ আসছে ডেল থেকে, আর এটা খুব ইজি একটা ট্যাগ। এবার হলো আইএনস ট্যাগ একটা আছে। আইএনস মানে আসলে এটা হলো ইনসার্টেড হয়, কিন্তু কি দিছে, আসলে দিছে কি, হ্যাঁ ইনসার্টেড টেক্সট। এই আইএনস ট্যাগ, আর আপনার এই যে কি বলে আন্ডারলাইন যে ট্যাগটা আমরা করলাম, বুঝছেন, এই দুইটা দেখছেন সিমিলার কিন্তু। আন্ডারলাইন 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 কই করছিলাম, এইটা দেখতে পাচ্ছেন। আমি যদি এটা এখানে দেই, একদম সেম জিনিসই দিয়ে দেই, তাহলে বুঝতে হয়তো আপনাদের, দেখেন এই দুটার ভিতরে কি কোনো পার্থক্য আছে? না ভাই। কোনো পার্থক্য নাই, কিন্তু এই ট্যাগ আমি আমার বয়সে কোনোদিন এখনো ইউজ করি নাই, জাস্ট আছে দেখাতে হয় তাই দেখালাম, আপনাদের সামনে হয়তো পড়তে পারে, জীবনে কোনোদিন ইউজ করবেন বলেও মনে হয় না। তো এরপরে আর হলো কিছু জিনিস আছে, মনে করেন যেখানে আর কি কি আছে, এটা করলাম, এটা ডিলেট আইএন, এই যে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, ডেল তো অলরেডি দেখে ফেলছি, অ্যাব্রিভিয়েশন, এই তিনটা ট্যাগ আর বাকি আছে। পি ট্যাগ, মনে করেন এক্স, এক্স সাব দিলাম প্রথমে, এখানে দিলাম 2, আগে দেখি তারপরে বলি, আর এটা গেল, আর এখানে দিলাম সুপার। দেখেন আমরা কিন্তু দুইটা জিনিস একসাথে দেখতেছি, এবং আমি ডিটেলস বলতেছি। দেখেন সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট কি করে, সাবস্ক্রিপ্ট মানে হলো যেটা হলো নিচে বেজ, সাবস্ক্রিপ্ট সেটা হলো বেজে দেয়, আর সুপারস্ক্রিপ্ট হলো পাওয়ারে দেয়। এগুলো আসলে ওই যে ম্যাথমেটিক্যাল এগুলোর ক্ষেত্রে লাগে, মানে কম বেশি ইউজ করা হয়, কিন্তু পেজে মানে কোনো পেজ ডিজাইন করতে যে আমি আমার আমার লাইফে এখনো কোনোদিন ইউজ করি নাই বা লাগে নাই, আপনার সিচুয়েশন অনুযায়ী লাগতে পারে, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো এগুলো তো বুঝতেই পারতেছেন যে ওই এক্সেলের ম্যাথ, বা এক্সেলে যেমন ম্যাথ কোশ্চেন টোশ্চেন যখন করে এক্সেলে, কি বলে মাইক্রোসফট ওয়ার্ডে, এমএস ওয়ার্ডে, তখন আর কি ওখানেও ইউজ করা হয়, বা আমরা যখন ম্যাথ করি তখন ইউজ করি। তো সেইটাকে আসলে এইচটিএমএল দিয়ে যদি আপনি এরকম কোনো ম্যাথ ফর্মুলা লিখতে চান, ইজিলি লিখতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন আমরা যদি বলি এক্স স্কোয়ার, এইটাকে যদি এক্স স্কোয়ার, না এটা তো বললে হবে না, এইটা নিচেরটা, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 10, ও কিন্তু কোথায় লিখছি বলেন দিন, আমি কিন্তু সুপারের ভেতরে লিখছি বলে সবটারে সুপারে দিয়ে দিয়েছে, কিন্তু আমি তো লিখতে চাচ্ছি একটা লিনিয়ার ইকুয়েশন। তো লিনিয়ার ইকুয়েশন যখন লিখবো, এই যে আপনি ম্যাথের এরকম ফর্মুলা, আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে ম্যাথ মানে এ করবেন, ম্যাথ নিয়ে কাজ করবেন, আপনি এভাবে আপনার ফর্মুলা বা যা কিছু লিখবেন ম্যাথ রিলেটেড, সুপার ছাপের যদি প্রয়োজন হয় এইভাবে ইউজ করবেন। আর আর আরেকটা হলো, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট বলে গেছি, অ্যাব্রিভিয়েশন। আরেকটা হলো আপনার অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে তো জানেন তাই না, অ্যাব্রিভিয়েশনে বাংলা, তো কি আসছে, আচ্ছা আই লাইক টু রোট এইচটিএমএল, আমি এইচটিএমএল মানে লাইক টু রোট তো হয় না, রাইট হয়।
যাক, আই লাইক টু রাইট আমি এইচটিএমএল লিখতে পছন্দ করি। এই যে লেখাটা লিখছি এখন বিভিন্ন ওয়েবসাইটে ম্যাক্সিমাম অনেক জায়গায়, বিশেষ করে টিউটোরিয়াল ওয়েবসাইট যেগুলো, সেগুলো তো দেখবেন যে কোনো একটা লেখা মানে এটা অ্যাব্রিভিয়েশন মানে কি, মানে সংক্ষিপ্ত মানে সংক্ষিপ্ত রূপ, মানে রূপ যেটা আর কি। মানে এইচটিএমএল এর ফুল মিনিং কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই না? কিন্তু আমরা মনে করেন ইউজ করতেছি, আমরা কি বারবার কি আমরা আমাদের সাইটে কি লিখবো নাকি যে এইচটিএমএল মানে এই, যে সাপোজ আমি এখানে কি এরকম লিখবো বারবার যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেখেন আমি এটা কাট করি, আমি যখন এরকম এই সাপোজ এইচটিএমএল এর উপর মনে করেন একটা ব্লগ লিখবো বা এ করবো, বারবার কি আমি এই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বারবার কি এইভাবে লিখবো না? কখনো লিখবো না। কারণ এইটা হলো একে তো হইলো বড় বড় জিনিস, প্লাস হইলো বারবার আমার এটা তো লেখার দরকার নাই। আর প্রথম প্রথম যে আমি মানে মানে মনে করেন যে প্রথম লাইনেই যদি আমি আবার শুধু এইচটিএমএল কথাটা লিখে দেই, তাহলে অনেক ইউজার কি করবে, এইচটিএমএল লেখা দ্বারা যারা জানে না তারা তো বুঝবে না এইচটিএমএল মানে কি। তারা আবার দেখা যাচ্ছে হয়তো অন্য কোনো ট্যাবে যেয়ে ব্রাউজ করে জেনে আসতে হবে যে এইচটিএমএল মানে কি। আমি এখানে লিখছি আই লাইক টু রাইট এইচটিএমএল লিখতে পছন্দ করি, অথচ এইচটিএমএল জিনিসটাই আমি কি বুঝতেছি না, তখন আমাকে আরেকটা ট্যাবে যেয়ে হয়তো আমি জেনে আসলাম যে এইচটিএমএলটা কি। এখন এইটা না করে আমরা যখন কোনো টিউটোরিয়াল সাইট টাইট বানাই, তখন দেখা যাচ্ছে আমরা এই এইচটিএমএল এর ফুল যে মিনিংটা সেইটাকে আমরা ওই যে অ্যাব্রিভিয়েশন বা এবিবিআর ট্যাগের ভিতরে দিয়ে দেই। তাহলে কি হবে, এইটা দেখেন কি করলাম কি করলাম ঠিক হয় নাই। ও সরি সরি সরি, ভুলে গেছি। এইচটিএমএলটা হবে এইখানে। হাতে লিখে যদি কাজ না করেন তাহলে মনে করেন যে এরকম ফেস করবেনই। এই জন্য প্রত্যেকটা জিনিস টাইপ করে করে অন্তত কয়েকবার করে চেষ্টা করেন, তারপরে কপি পেস্ট করেন। যখন বুঝতে পারবেন যে এই জিনিস লিখলে এই হয় তখন আপনি কপি পেস্ট করে চালাই দেবেন, সমস্যা নেই। তো দেখেন আমি এখানে যে আই রাইট টু এইচটিএমএল, এখানে একটা গ্যাপ ট্যাপ দিয়ে দেই। আমি এইচটিএমএল লিখছি, এখন কোনো ইউজার প্রথম লাইনেই যখন এইটা দেখছে এইচটিএমএল দ্বারা আসলে কি বোঝায় সে বুঝতে পারে নাই, সে বোঝে নাই, কারণ আমি যে প্রথম আসবে সে এইচটিএমএল মিনিং বুঝবে না সাপোজ। তো এই এইচটিএমএল এর ফুল মিনিংটা আমি অ্যাব্রিভিয়েশন ট্যাগের টাইটেল যে প্রপার্টি আছে সেই প্রপার্টিতে আমি বলে দিতে পারি, যে টাইটেল প্রপার্টিতে আমি এর ফুল মিনিংটা বলে দিলাম। তাও কোনো চেঞ্জ আসে নাই, ডিজাইনে সামান্য চেঞ্জ আসছে, যে নিচে একটা আন্ডারস্কোর পড়ছে, আন্ডারলাইন পড়ছে। এইবার দেখেন এইচটিএমএল মানে কি, এবার এটাকে আমরা আরো একটা কাজ করতে পারি, মানে আপনি যত নেস্টেড আপনার লাগে, এখানে আমরা মার্কটা ইউজ করতে পারি। কেন মার্কটা ইউজ করতেছি আমি দেওয়ার পরে, সেভ দেওয়ার পরে বোঝেন। দেখেন এরকম আপনি অ্যাভেলেবল দেখবেন ওয়েবসাইটে যে কোনো একটা লেখা এরকম ইম্পর্টেন্ট, মানে একটা হলো এটা হলো ইম্পর্টেন্ট, দেখাই না কেন মার্ক ট্যাগের, এটা তো ঠিক মতোই দেখাইছে। ভাই দেখাচ্ছে তো, হোভার করলে দেখাচ্ছে ফুল মিনিং আসছে। ও সরি সরি, আমি তো প্রথম বুঝতে পারি নাই। তো দেখেন এই দেখেন আমি এখানে দুইটা ইনার ট্যাগ ইউজ করছি, একটা হলো অ্যাব্রিভিয়েশন ট্যাগ আর একটা হলো মার্ক ট্যাগ। মার্ক ট্যাগ ইউজ করছি কেন, এই যে টেক্সটটাকে মার্ক করার জন্য। আর অ্যাব্রিভিয়েশন কি, এখানে আমি যে এখানে যে লাইনটা লিখছি আই লাইক টু রাইট এইচটিএমএল, তাহলে এইচটিএমএল এর মিনিং খোঁজার জন্য ইউজারকে আবার পাশে আর একটা ট্যাবে যেয়ে দেখে আসা লাগবে না। আমি এখানে বলেই দিছি যে এইচটিএমএল মানে হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এগুলো আপনার অ্যাভেলেবল, যে কোনো সাইট ব্রাউজ করলে এগুলো পাবেন, মানে মানে হরহামেশাই আমাদের সামনে আর কি চলে আসে। তো এই আর কি আপনার টেক্সট ফরম্যাটিং এর ভিতরে যা ছিল এটাই। না হ্যাঁ, টেক্সট ফরম্যাটিং এটা হলো ডাবল রিপিট হয়ে গেছে, যাই হোক। তো আজকে যেহেতু প্রথম দিন, মানে সবকিছু মিলে আর কি এই পর্যন্তই থাক, বুঝছেন। আর হলো আচ্ছা আমি এটা অফ করি।